আচ্ছা, তো আমাদের টেনিসনের তাহলে কয়টা কবিতা পড়া হলো টোটাল? বলো, কয়টা কবিতা পড়েছি? স্যার দুইটা। দুইটা কবিতা, তাই না? লক্ষ্মী হল আর ওই যে ইনোনি, হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা একটা নতুন শুরু করব। তা ইনি আশা করি তোমরা সবাই পড়েছো, সামারি টামারি যা আছে বুঝেছো। এখন আমাদের নতুন যেটা, সেটা হচ্ছে পরবর্তীতে লোটাস ইটার্স নাকি। দেখি ওটাতে আবার কি বলে। স্যার, আমাদের ক্রিটিসিজম কি পড়ানো হয়ে গেছে? ক্রিটিসিজম না, এখনো পড়ি নাই। হুম। গুগল ক্লাসরুমে গেলেই দেখতে পাবা যে ফোল্ডার ফাঁকা। উম, আচ্ছা, ঠিক আছে। আজ তাহলে আজকে আমরা এটা পড়বো। দেখি এটাতে কি বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কবিতা। তো এই কবিতাটা মানে ঠিক জীবনের একটা এমন অবস্থানকে তুলে ধরবে যেটা দিয়ে নির্দেশ করবে যে আসলে আমাদের এই জীবনে এত কাজ করার কি দরকার। ইউলিসিস যা পড়েছিলাম না, আমরা ইউলিসিস পড়েছিলাম, মনে আছে? জি স্যার। ইউলিসিস কবিতার ইয়া কি ছিল? ওই তো স্যার, জীবনকে সে শেষ ড্রিঙ্ক পর্যন্ত, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক দা, যে লাইফ বোতলের টু দ্য শেষ লিস্ট, পানি, যেটা। হ্যাঁ। হুম। হ্যাঁ স্যার। কিন্তু কতটুকু সে, এখন এই যে ওনার কবিতাটা পড়বো। ওয়াইফের প্রতিও কোনো ছিল না, কিছু হ্যাঁ, ছিল হ্যাঁ, না, হ্যাঁ। সংসারের প্রতি মনোযোগ ছিল না। মানে জীবনটাকে এনজয় করতে চায়, ঠিক আছে। আর এখানে যে কবিতাটা পড়বো সেটা দেখাবে যে জীবনের আসলে এত কিছু করে লাভ কি। খাও দাও ঘুমাও, ঠিক আছে, তো মজা করো, এছাড়া জীবনের আসলে কোনো মূল্য নেই। এত কিছু করে লাভ কি গো? হুম। অত হাজব্যান্ড ওয়াইফ এগুলো নিয়ে এত টেনশন করে লাভ কি? যে যেখানে আছে সে সেখানে থাকুক। খাও দাও ঘুমাও, জীবনটাকে ইয়া করো, এনজয় করো, এত টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, ব্যাপারে ঠিক এরকম একটা জীবনের আরেকটা অংশকে নির্দেশ করবে, যেটা আমাদের অনেক সময় আমরা ভেবে থাকি যেটা কিভাবে হয়। তো এখানে এই কবিতাটার ব্যাকগ্রাউন্ডও হচ্ছে ঠিক ওই ওডিসিউস এবং ইউলিসিসের একটা অংশ, যেটা আমরা বলতে পারি যে তারা যখন বিভিন্ন দ্বীপে যাচ্ছে, তাই না, তারা যখন ট্রয় নগরী থেকে ফিরে আসছে, ব্যাক করছে তাদের নিজ দেশে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা বিভিন্ন দ্বীপে নামছে। সেখানে তারা তাদের খাবার দাবার সংগ্রহ করছে। বিভিন্ন দেশ বিভিন্ন জায়গাকে ঘুরছে, ঘোরার পর আবার তারা নতুন করে আবার যাত্রা শুরু করছে। এইরকম একটা অবস্থানে তারা এমন একটা দ্বীপে গিয়ে নামছে, যে দ্বীপটা একটু অন্য ধরনের। হ্যাঁ, যেখানে সব কিছু মনে হচ্ছে একটা গোধূলি অবস্থা, ঘুম ঘুম পরিবেশ। সেখানে সব কিছুই যেন শুধু ঘুমের মধ্যে আছে। হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো অ্যাক্টিভনেস নেই। হ্যাঁ, সবাই যেন মনে হচ্ছে কি এক ধরনের নিদ্রালু অবস্থা। যেন সবাই ক্লান্ত। এবং এখানে যে প্রাকৃতিক পরিবেশটা, সেই পরিবেশটাই হচ্ছে এমন কিছু নির্দেশ করছে যে শুধু ঘুম আর ঘুম। নেশা করলে যেমন হয় মানুষের, নেশার মধ্যে পড়ে যেমন মানুষ আর কিছু ভালো লাগে না, শুধু শুয়ে থাকতে চায়, বসে থাকতে চায়, জীবন সম্পর্কে আর কোনো আগ্রহ থাকে না। ঠিক এইরকম একটা দ্বীপে তাদেরকে এই অবস্থানে দেখানো হচ্ছে। এবং দেখাচ্ছে যে লোটস বলতে আসলে কি বোঝায়। হুম, যে লোটস ইটার্স বলতে কি বোঝায়। লোটস হচ্ছে এক ধরনের মানে কি বলবো, আসলে ওইরকম কিছুই কে মিন করে, এটা নতুন নাম হিসাবে দেখানো হচ্ছে। দেখো এই জায়গায় বলছে যে এটা গ্রিক মিথোলজিতে মেনলি এটা এক ধরনের ফ্রুট, আ ফ্রুট দ্যাট ইন্ডিউসেস ফরগেটফুলনেস অ্যান্ড আ ড্রিমি ল্যাঙ্গুয়ার ইন দোজ হু ইট ইট। মানে এই যে লোটস বলে যে একটা ফ্রুট, এই ফল যে খাবে তার ভিতরে এক ধরনের মানে কি বলবো ফরগেটফুলনেস তৈরি হবে, যেটা আমরা সেকেন্ড ইয়ারে পেয়েছিলাম, তাই না, জন কিটসের কবিতা পড়তে গিয়ে। যে এক ধরনের নদীর পানি আছে, তাই না, সেই নদীর পানি পান করলে সব কিছু মানুষ ভুলে যায়। তো এখানেও এই লোটস খাইলে পারে তারা সব ভুলে যাবে, তাদের সংসার, তাদের পরিবার, তাদের সব কিছু ভুলে যাবে। এবং তারা চাইবে কেমন একটা পরিবেশ, যে ড্রিমি ল্যাঙ্গুয়ের। ড্রিমি মানে কি, এক ধরনের ঘুম ঘুম ভাব, নেশা করলে যে অবস্থা, এবং স্বপ্নের ভিতরে জীবন যাপন করতে চাইবে, বাস্তবতাকে ত্যাগ করবে। এরকম একটা অবস্থান নির্দেশ করতে এইটা গ্রিক মিথোলজিতে এই ফলটাকে জাস্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা লোটস কিন্তু লোটাস নয়, ঠিক আছে।
স্যার আমি তো লোটাস ভাবিছি। হ্যাঁ হ্যাঁ, লোটাস না, এটা হচ্ছে লোটস। হ্যাঁ, এটা গ্রিক মিথোলজি। লোটাস তো আছে আলাদা ফুল, হ্যাঁ, তা লোটস দেখতে হবে। হুম। আচ্ছা। স্যার এই জন্য তো ভাবি পাচ্ছি না যে লটাস আমরা খাই কিভাবে, হ্যাঁ লোটাস হ্যাঁ এটা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে গ্রিক মিথোলজিক্যাল একটা গল্পের সাথে রিলেটেড, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা, তাহলেই হবে। স্যার আরেকটা কথা, যে এই যে হ্যাঁ। ইউলিসিস আমরা ফার্স্ট ইয়ারে যেটা পড়েছিলাম, হুম হুম। তো এটা এই ঘটনাটাকে আগে ধরবো না ওইটাকে আগে ধরবো? না, ওটা তো শেষের ঘটনা, ওটা ওর তো বাসায় পৌঁছে গেছে। এটা হচ্ছে ও আগের ঘটনা। তাহলে এটা হচ্ছে ফিরতি ফেরত পথের। আছে। হ্যাঁ, ফিরতি পথের কোন একটা জায়গা, অবস্থান। হুম। তোমরা ওই যে হ্যাঁ তাহলে তো ওডিসিউস বা ইলিয়াড পড়লে পারে এগুলো বুঝতে পারতে, ওগুলো পড়লে পারে খুব ভালো লাগবে যদি টেক্সটটা পড়তে পারো। হুম। মানে যুদ্ধ, তারপরে ফেরার পথে যে সকল অ্যাডভেঞ্চারাস কাহিনী, এগুলো কিন্তু ভালোই লাগে। স্যার বাড়িতে যে এত পরিবর্তন কিভাবে হয় আবার? হুম হুম। ইউলিসিস বাড়িতে যাওয়ার পরে আবার এত পরিবর্তন কিভাবে হয়? কেন না, এটা তো ও তো সবসময় অ্যাডভেঞ্চারাস ছিলই। এটা তো ওই লোটাস খাওয়ার পরে ঘটনা ঘটেছে, বুঝলি? ও স্যার হ্যাঁ একটা জায়গায় গিয়ে স্যার একটু হইতেছে, মানে এটা আপনি বললেন না স্যার পড়লে ভালো লাগবে। হুম হুম। এখন যেমন স্যার নোবেল গুলো পড়তেছি স্যার, কিছু কিছু জায়গায় স্যার বুঝতেই পারছি না আসলে কি বললো, কেন বললো, মানে মিলাতেই পারতেছি না। তখন নিজের কাছে হচ্ছে, আরে আমি থার্ড ইয়ারে পড়ি এখনো বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ। একটা হতাশা কাজ করে যাচ্ছে স্যার। না, এটা তো হতাশ ভাবে নেওয়ার কিছু নাই। যা বুঝেছো তা অনেকেই বুঝবে না, ঠিক আছে? তারপরে এই জন্য কয়েকবার একটু রিডিং দিতে হবে, কয়েকবার পড়তে হবে, হ্যাঁ স্যার, মানে ধৈর্য আমি ধরে। যা বুঝলাম স্যার একবারে পড়ে ক্লিয়ার হবে না স্যার না না, হ্যাঁ ধারণাটা, আর দুই, একবার হ্যাঁ, পড়লে দু একবার পড়তে তখন হবে। ক্লিয়ার হবে। হুম। হ্যাঁ, স্যার। জি স্যার, এটাই সমস্যা, কবিতাগুলো পড়ছি কিন্তু মানে 30%ও বুঝছি না এরকম। হুম হুম হুম। ওই যে পড়ার সেন্টেন্স আচ্ছা, স্ট্রাকচার গুলো না। কবিতাগুলা স্যার বোঝা যায়, কিন্তু স্যার এই যে নভেল গুলা কিছু কিছু জায়গায় এমন কথা বলছে, এটা কেন বললো বা এখানে কি মিন করলো, এই জায়গাটাই মানে বুঝতে ওই জন্য অসুবিধা হয়েছে। নোবেলগুলো একটু মানে এক, মানে খুব, মানে মাঝখানে মাঝখানে ছেড়ে ছেড়ে পড়লে ধারাবাহিকতা বোঝা জি কঠিন, স্যার। কারণ বড় বড় জিনিস তো দেখা যায় তুমি হয়তো যা হ্যাঁ হ্যাঁ পড়েছো সেটা ভুলেই গেছো যে আসলে এখানে একটা কিছু বলেছিল, ওটা রেফারেন্সে তুমি হ্যাঁ ওটা আর হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছো না, এই জন্য এই সমস্যাগুলো মানে ঘটে। টানা যদি পড়া যায় স্যার, মানে দুই হ্যাঁ, একদিন 4 দিনে যে টানা পড়েছে তাহলে হয়তো তাহলে কিছুটা বোধগম্য হবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। এইটাই আর কি স্যার। যদি তুমি মাঝে মাঝে বাচ্চা দিয়ে পড়ো তখন তুমি বুঝবে না। আচ্ছা, তো সমস্যা নেই। তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখি এখান থেকে আমরা কি পাই। হ্যাঁ, কবিতাটা পড়ার পরেই আমরা একটু বুঝতে পারবো যে কি বলতে চেয়েছি। হ্যাঁ, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড, আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে যাই তাহলে এখানে একটু দেখতে পাবো যে দেখো কি বলছে, যে আলফ্রেড টেনিসন্স দ্য লোটোস ইটার্স ইজ আ রিনাউন্ড পয়েন্ট দ্যাট ডেলভস ইনটু দ্য থিম অফ, এইখানে কি করুন, টেম্পটেশন, ডিসিলিশনমেন্ট অ্যান্ড দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য অ্যালিওর অফ ইডিলিক স্কেপ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ রিয়েলিটি। আমরা জন কিটসের পড়েছিলাম না যে তিনি কি চাচ্ছেন, জীবন থেকে মুক্তি চাচ্ছেন, তাই না? কখনো ওড টু নাইটেঙ্গেল পড়তে গিয়ে, কখনো ওড অন এ গ্রেসিয়ান আর্ন পড়তে গিয়ে আমরা পেয়েছিলাম যে বাস্তব জগৎ থেকে ছেড়ে তিনি চাচ্ছেন কি, এমন একটা জীবন যেখানে বাস্তবতার কোনো অংশ নেই। তো এরাও ওই রকম একটা অবস্থানে চলে গেছে যেখানে বাস্তব যে সকল জীবন সেটাকে ত্যাগ করে একটা, মানে কি বলবো, স্বপ্নালু যেটা বলা হচ্ছে, স্বপ্নের ভিতরে জীবন যাপন করতে চাচ্ছে। আর ভালো লাগছে না কোনো কিছু, হ্যাঁ, সংসার, কাজ, অ্যাডভেঞ্চার, আর কোনো কিছু ভালো লাগছে না। তা বলছে দ্য পোয়েম ইজ বেসড অন হোমার্স ওডিসি, স্পেশালি দ্য এপিসোড ইন হুইচ ওডিসিউস অ্যান্ড হিজ ক্রু এনকাউন্টার দ্য ল্যান্ড অফ লোটাস ইটার্স, দেখো, ডিউরিং দেয়ার জার্নি হোম ফ্রম দ্য ট্রোজান ইয়ার, মানে ট্রোজান ওয়ারের পথে, তাই না? ডিউরিং দেয়ার জার্নি হোম মানে বাড়ির পথে, ফেরার পথে। হুম, এখানে লোটাস হবে। আচ্ছা, তো যাও, কনটেক্সট হচ্ছে কি দেখো, টেনিসন রোড দ্য লোটাস ইটার্স এই আ টাইম হোয়েন রোমান্টিসিজম ওয়াজ অ্যাট ইটস পিক, romantic poets often explore themes of nature, imagination and the individual's relationship with the natural world and society. হ্যাঁ, মানে প্রকৃতির অংশ হিসাবে মেইনলি কবিতাটাকে দেখানো হয়েছে, যে প্রকৃতির মধ্যেও আমরা এমন কিছু পেতে পারি যেটা আমাদেরকে এক ধরনের মানসিক শান্তি বা মানে অবসাদ জীবন থেকে এক ধরনের পিসফুলনেস দান করবে, এরকম একটা বিষয় দেখানো হয়েছে। ন্যারেটিভ হচ্ছে কি দেখো, দ্য পোয়েম ওপেন্স উইথ দ্য ওয়ারি সেলার্স ল্যান্ডিং অন দ্য শোর অফ দ্য ল্যান্ড অফ দ্য লোটাস ইটার্স, ঠিক আছে, হোয়ার দ্য ইনহ্যাবিটেন্টস অফার দেম দ্য ইনটক্সিকেটিং লোটাস প্ল্যান্টস, দোজ হু কনজিউম ইট বিকাম লেথার্জিক অ্যান্ড লুজ দেয়ার ডিজায়ার টু রিটার্ন হোম।
তাহলে যারাই খেয়েছে তাদের ভিতরে আগ্রহ হারিয়ে গেছে বাড়িতে ফেরার। দ্য পোয়েম ক্যাপচার দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ডিজায়ার ফর স্কেপ অ্যান্ড দ্য ডিউটি টু ফুলফিল ওয়ান্স রেসপন্সিবিলিটি। তাহলে এখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে দ্য ডিজায়ার ফর স্কেপ অ্যান্ড দ্য ডিউটি টু ফুলফিল ওয়ান্স রেসপন্সিবিলিটি। কেমন? যেমন আমরা একটা কবিতা পড়েছিলাম না, ওই যে হুজুর দিস আর আই থিঙ্ক আই নো, তাই না? ওটাকে কি কি বলা হয়েছে, যে মাইলস টু হ্যাঁ গো স্যার, ওই বিফোর যে আই স্লিপ, হ্যাঁ হ্যাঁ মাইলস টু গো বিফোর আই হ্যাঁ স্লিপ, ঠিক এরকম হয় একটা ঘটনা ওখানেই দেখানো হয়েছে। যে আমরা, উনি চাচ্ছেন যে দায়িত্বটাকে আগে গুরুত্ব দিতে, আর এরা বলছে কি ডিউটি ফিউটি ওসব আর ভেবে লাভ নেই, এখন আমরা কি করতে চাচ্ছি, ওইসব থেকে স্কেপ চাচ্ছি, ওইসব থেকে আমরা নিজেদেরকে দূরিয়ে রাখতে চাচ্ছি। তাহলে এরকমভাবে মূল থিমটা এরকম যে অনেকেই আমরা আছি যারা কি করি জীবনের অনেক সময় প্রেশার থেকে, চাপ থেকে, জীবনের অবসাদ থেকে মুক্তি পেতে চাই, এবং নেচারের বুকে আমরা সেভাবে নিজেদেরকে কি বিলিয়ে দিতে চাই, যেমনটা আমরা ওয়ার্ডসওয়ার্থের মধ্যে পেয়েছি, তাই না? ওয়ার্ডসওয়ার্থের মধ্যে পেয়েছি যে প্রকৃতির মধ্যে এক ধরনের শান্তি, হ্যাঁ, একদম হ্যাপিনেস তিনি খুঁজে পেয়েছেন। তো এখানে কিছু থিমেটিক ব্যাপার এসেছে, আমরা হচ্ছে টেম্পটেশন ভার্সাস ডিউটি। তাহলে আমরা কি করবো, আমরা কি আমাদের বাস্তবিক ডিউটি পালন করব, নাকি এই যে দ্বীপে আমরা নেমেছি, এই দ্বীপের যে টেম্পটেশন, হ্যাঁ, এখানে থাকা, এখানেই সব কিছু জীবনটাকে শেষ শেষ জীবনটাকে পার করে দেওয়া, এটাকে আমরা দেখব, নাকি আমরা শান্তিতে চলবো? আমরা কি নিজের যে ইন্ডিভিজুয়াল যে হ্যাপিনেস, শুধু কি এটার কথা ভাববো, নাকি আসলে আমরা সামাজিকতা, ফ্যামিলিয়াল জীবন নিয়ে ভাববো? তাই বলছে দেখো, লোটাস ইটার সিম্বলাইজ দ্য অ্যালিওর অফ ইন্ডালজেন্স অ্যান্ড escape from the harsh realities of life. The sailors are tempted to abandon their journey and responsibilities in favor of life of a blissful oblivion. হ্যাঁ, তাহলে এটা চাচ্ছে তারা। ডিজিলিশনমেন্ট মানে কি, সব কিছুর প্রতি এক ধরনের বৃতৃষ্ণা। তারপর দ্য পোয়েম এক্সপ্লোর দ্য ডিজিলিশনমেন্ট দ্যাট অ্যারাইজ when individuals confront the harshness of reality after being seduced by illusions of paradise. যেমন অনেকে সুইসাইড করে না, অনেকে, এর আগে একবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটির একটা ছেলে একটা গেম খেলতে খেলতে সুইসাইড করেছিল, বা কোনো একটা মেডিটেশন করতে করতে সুইসাইড করেছিল, এরকমও আছে কিন্তু, তাই না? যে তারা একটা এমন একটা পর্যায়ে চলে যায়, তারা মনে করে ওখানেই যেন জীবনের একটা শান্তিপূর্ণ, মেডিটেশন করতে হ্যাঁ, মেডিটেশন করতে করতে, হ্যাঁ, এরকম আছে, গেম খেলতে খেলতে মেডিটেশন করতে করতে অনেকে সুইসাইড করে ফেলে। তাহলে দ্য সেইলার্স ইভেনচুয়ালি রিয়েলাইজ দ্য এমটিনেস অফ দ্য লোটাস ইটার্স এক্সিস্টেন্স, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারলো যে না, জীবনে সবসময় অবসাদ ভালো না, তাই তো? আমাদের আমাদের দায়িত্ব, আমাদের যে সকল কর্তব্য আছে, সেগুলো সামাজিক হোক, ফ্যামিলিয়াল হোক, আমাদেরকে পালন করতে হয়। তা হচ্ছে নেচার অ্যান্ড দ্য সাবলাইম, প্রকৃতির মধ্যে টেনিসন পোর্ট্রেস নেচার অ্যাজ আ বোথ বিউটিফুল অ্যান্ড ডেঞ্জারাস, একই সাথে, হ্যাঁ। দ্য ইডিলিক ল্যান্ডস্কেপ অফ দ্য লোটাস ইটার্স কন্ট্রাস্ট উইথ দ্য পেরিলাস জার্নি হোম। যে এই ল্যান্ডস্কেপটাকে তাদের কাছে মনে হচ্ছে কি খুব আকর্ষণীয়, কিন্তু ওদিকে আমাদের বাড়িতে ফেরার পথটা বারবারই দুর্গম হচ্ছে, কখনো আমরা বিপদের মধ্যে পড়ছি, অতএব তারা যেতে পারছে না। অতএব তখন তারা মনে করছে প্রকৃতির কোলে নিজেদেরকে বিলিয়ে দেওয়াই ভালো, এত টেনশন করার কি আছে, এত বাসায় গিয়ে ফিরে কি হবে, হ্যাঁ, এরকম আমরা পড়বো। দেখো, ইমেজারি আর ল্যাঙ্গুয়েজ, ইমেজারি তো ব্যাপক পরিমাণে আছে, কি সুন্দরভাবে আগে প্রথমে দ্বীপটাকে বর্ণনা করা হয়েছে, যেটা আমরা ইয়াতেও পেয়েছিলাম, তাই না, এননিতেও পেয়েছি। The Tennyson employs vivid imagery and rich language to evoke the sensory experience of the lotus eater's land. The repetitive rhythm and musical quality of the verse contribute to the dreamlike atmosphere of the poem. এরপর হচ্ছে ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন, এর ফিলোসফিটা কি এখানে, সেটা মানে থিমেটিক মেইন থিম। দ্য পোয়েম রেইজেস ফিলোসফিক্যাল কোশ্চেন অ্যাবাউট দ্য নেচার অফ হ্যাপিনেস, মানে কোন ধরনের হ্যাপিনেস আমরা চাই, মিনিংলেস হ্যাপিনেস নাকি মিনিংফুল হ্যাপিনেস, হ্যাঁ। দ্য পার্সুট অফ প্লেজার অ্যান্ড দ্য মিনিং অফ লাইফ, আমরা অনেকে জীবনের দায়িত্ব থেকে লুকাতে চাই, যেটা কিডসেও আমরা পেয়েছি, তাই না? কিডসেও পেয়েছি, শেলিতেও পেয়েছি, যে আসলে আইডিয়াল ওয়ার্ল্ড বলতে ইমাজিনেশনের যে আইডিয়াল ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটা বেশিক্ষণ স্থায়ী না, এখানে বেশি দিন আমাদেরকে রাখতে পারবে না, তাই না? কি বাস্তবতার মধ্যে জীবনের সত্যিকারের মানে কি সৌন্দর্য রয়েছে, বা সুখ সুখ রয়েছে, বা শান্তি রয়েছে, সেগুলোকে আমরা কখনোই বাদ দিয়ে চলতে পারি না। তাই এখানে বলছে দেখো, ইট প্রম্পটস রিডার টু কনসিডার whether true fulfillment comes from indulging in sensory pleasures, মানে সেন্সরি প্লেজারের মধ্যে কি সত্যিকারের ফুলফিলমেন্ট, নাকি ফ্রম ফুলফিলমেন্ট ওয়ান্স ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, নাকি ডিউটি রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের আসলে ফুলফিলমেন্ট রয়েছে, জীবনের সাকসেস রয়েছে। এরকম একটা মানে কন্ট্রাস্টিং সেন্স আমাদেরকে এই কবিতার মাধ্যমে দেওয়া হবে। ওভারঅল দ্য লোটাস ইটার্স ইজ আ থট প্রভোকিং এক্সপ্লোরেশন অফ হিউম্যান নেচার, টেম্পটেশন অ্যান্ড দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ডিজায়ার ফর এসকেপ অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি অফ রিয়েলিটি। টেনিসন্স মাস্টারফুল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজারি, এগুলোর দরকার নেই, হ্যাঁ, তোমরা একটু পড়ে নিও পরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে থিমেটিক ব্যাপারটা
কি নির্দেশ করতে চাচ্ছে। হ্যাঁ, তো যখন কবিতাটা আমরা পড়বো তখনই আমাদের ভিতরে একটা ঘুম ঘুম ভাব লাগবে আর কি। হ্যাঁ, একটা ঘুম ঘুম ভাব চলে আসবে। প্রকৃতি যখন আমরা ইমাজিনেশন এগুলো ভাবতে থাকবো, তখন সেই ইউলিসিসের মতো একটা রক্ত গরম অবস্থা না হয়ে এখানে আবার রক্ত ঠান্ডা একটা অবস্থা, ঠিক আছে, যাতে হয়তো বা দু একজন আমরা ঘুমিয়েও যেতে পারি যদি কবিতার ভিতরে ঢুকি আর কি। আচ্ছা, তো মনে করো এখন তারা একটা দ্বীপে নামবে, ঠিক ওইরকম আর কি অবস্থা। হ্যাঁ, তারা একটা দ্বীপে দ্বীপে নামবে, এটা কিন্তু ড্রামাটিক মনোলগ, তাই না? আমরা দেখো যে কয়টা কবিতা পড়লাম সবগুলোই কি ড্রামাটিক মনোলগ না, এই টেনিসনের? হুম। হ্যাঁ স্যার। সবগুলোই কিন্তু একজন ব্যক্তি, একজন স্পিকার কিন্তু বর্ণনা করছে, এবং মনে হচ্ছে যে তার সাথে ডায়ালগ ভিত্তিক আরো কেউ উপস্থিত আছে, এরকম আর কি। তাহলে কেউ একজন বলতেছে কারেজ, মানে সাহস মানে হয়তো দ্বীপে তারা নামবে, নামতে ভয় পাচ্ছে, তাই বলতেছে আরে ভয় পাও না, কারেজ হি সেইড অ্যান্ড পয়েন্টেড টুয়ার্ড দ্য ল্যান্ড, এবং এটা ল্যান্ডের দিকে নির্দেশ করে যে ওই তো দ্বীপ আছে একটা, ওখানে আমরা নামতে পারি। হ্যাঁ, দিস মাউন্টেন ওয়েভ উইল রোল আস শোরওয়ার্ড সুন, বলছে এই যে ঢেউ, হ্যাঁ মাউন্টেন মানে কি মাউন্টেনের মতো উঁচু উঁচু ঢেউগুলো আমাদেরকে এখনই ওই শোরের কাছে নিয়ে যাবে, ওই দ্বীপের কাছে বা সৈকতে নিয়ে যাবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানে সবাই হয়তো বা খুব ভয়ে আছে। হ্যাঁ, মানে এতদিন তারা খুবই ক্লান্ত, এই সমুদ্রের মধ্যে ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাত্রা করতে করতে তারা ক্লান্ত, তারা চাচ্ছে যদি একটা মাটি পাওয়া যায় সেখানে নেমে হয়তো কিছুদিন আশ্রয় নিয়ে তারপর আবার নতুন করে যাত্রা শুরু করা যাবে। এরকম একটা অবস্থা। ইন দ্য আফটারনুন, এইভাবে তারা দ্বীপটাতে আসলো কখন? ইন দ্য আফটারনুন দে কেম আনটু আ ল্যান্ড। দেখো শেষ পর্যন্ত বিকালে তারা একটা ভূমিতে আসলো, ল্যান্ডে আসলো, ইন হুইচ ইট সিমড অলওয়েজ আফটারনুন, এবং সবসময় মনে হচ্ছে যেন বিকাল, এখানে কোনো যেন সকাল হয় না। হ্যাঁ, সবসময় একটা বিকাল, বৈকালিক একটা পরিবেশ। মানে কি বিকালে আমাদের কেমন হয় সবসময় বলো তো? একটু দুপুর বিকাল হলে কেমন হয়, ঘুমাতে ইচ্ছে করে না? হ্যাঁ ঠিক স্যার। ওইরকম একটা ঘুম ঘুম পরিবেশ হবে, তাই বলছি যেন সব সময় মনে হচ্ছে যেন বিকাল। অল রাউন্ড দ্য কোস্ট দ্য ল্যাঙ্গুইড এয়ার ডিড সুন, এবং চারিদিকে পুরো কোস্টটাতে, পুরো মানে কি সমুদ্র সৈকতটাতে মনে হচ্ছে যেন এক ধরনের মানে মানে ঘুমের মতো একটা যে পরিবেশ, সেই পরিবেশ বিরাজ করছে। মানে বাতাসের মধ্যেও কেমন জানি একটা অবসন্নতা কাজ করছে, বিষণ্ণতা কাজ করছে। হ্যাঁ, সেটা যেন বাতাসে ঝুলে আছে, এবং চারিদিকে সব কিছু দেখে মনে হচ্ছে যেমন গরম, ভ্যাপসা গরমে যেমন আমাদের ক্লান্তি বোধ লাগে, ওইরকম একটা ক্লান্তিকর পরিবেশ যেন মনে হচ্ছে। এবং বলে হচ্ছে কি ব্রেদিং লাইক ওয়ান, এবং সব কিছু এমনভাবে ব্রেদিং করছে যেন দ্যাট হ্যাথ আ ওয়ার ড্রিম, মনে হচ্ছে জানো এমন ব্যক্তি, কোনো একজন ব্যক্তি খুব ভয়ানক স্বপ্ন দেখলে যেমন ঘুম থেকে উঠে মানে মানে বুকে খুব কাঁপতে থাকে, হ্যাঁ মানে খুব ভয়ে মানে কি ধুকধুকানি শুরু হয়ে যায়। হ্যাঁ, সেরকম আর কি অবস্থা। ব্রেদিং লাইক ওয়ান দ্যাট হ্যাড আ ওয়ার ড্রিম, তাহলে সব কিছুতে, সেটা পাখি হোক, ফুল হোক, মানুষ হোক, সব কিছু দেখে মনে হচ্ছে সবাই যেন কোনো ক্লান্তিকর একটা স্বপ্ন দেখছে, এবং স্বপ্ন দেখা অবস্থায় যেভাবে ব্রিদিং করে, শ্বাস প্রশ্বাস চালে ভয়ে ক্লান্ত হয়ে, ওইরকম একটা পরিবেশ যেন সেখানে বিরাজ করছে। এবং বলা হচ্ছে ফুল ফেস্ট অ্যাবভ দ্য ভ্যালি স্টুড দ্য মুন। চিন্তা করো এখন সময় কখন? সময়টা হচ্ছে বিকেল, কিন্তু তারা দেখতে পাচ্ছে কি পুরো ভ্যালিতে কি দেখতে পাচ্ছে? ফুল ফেস্ট মুন। মানে মুনটা মানে দুপুর বেলাতেই চাঁদ এসে হাজির, মানে দুপুর বলছি এই বিকাল বেলাতেই চাঁদ এসে হাজির না, চাঁদটাও সুন্দরভাবে আকাশে উঠে আছে, দেখে মনে হচ্ছে যেন পুরো ফুল ফেস্ট একটা মুন এসে এই ভ্যালিতে দাঁড়িয়ে আছে, মানে রাতের একটা পরিবেশ, ঘুমের একটা পরিবেশ সেখানে পাচ্ছে। অ্যান্ড লাইক আ ডাউনওয়ার্ড স্মোক, আমরা জানি ধোঁয়া, ধোঁয়া কোন দিকে ওঠে, উপরে না নিচে যায় ধোঁয়া? উপরে যাইছে। হ্যাঁ, কিন্তু এখানে মনে হচ্ছে না ধোঁয়া যেন নিচের নামছে। হ্যাঁ, বলছে লাইক আ ডাউনওয়ার্ড স্মোক, যেহেতু ঝর্ণার পানি তো নিচের দিকে যায় না, ওই ঝর্ণার পানিকে দেখে মনে করছে কি যেন ঝর্ণার পানিগুলো এমন ধীরে ধীরে নামছে। ধোঁয়া কি খুব দ্রুত নামে নাকি খুব ধীরে ধীরে ওঠে বা নামে, বলো কিভাবে? ধীরে 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 ধীরে। ধীরে তাই ওঠে। বলছে যে লাইক আ ডাউনওয়ার্ড স্মোক দ্য স্লিন্ডার স্ট্রিম, মানে সরু হয়ে যেন একটা ঝর্ণা কি করছে অ্যালং দ্য ক্লিপ টু ফল, মানে পড়ছে। তাই তো, মানে ক্লিপ মানে কি চূড়া থেকে, চূড়া বরাবর একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা সরু হয়ে একটা ঝর্ণার পানি পড়ছে। আবার পড়ছে তো কেমন হচ্ছে, মনে হচ্ছে একবার পড়ছে আর একবার থামছে, আবার পড়ছে, মানে ওখানেও যেন এক ধরনের ক্লান্তি। হ্যাঁ, ধীরে ধীরে পানি পড়ছে, কখনো পানি পড়া বন্ধ হয়ে যাচ্ছে,
আবার পানি পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে দেখো অ্যালং দ্য ক্লিপ টু ফল অ্যান্ড পজ অ্যান্ড ফল ডিড সিম, এভাবেই যেন মনে হচ্ছে। একজন নেশা করলে যেমন মানুষের সব ঘুরে না, মাথা ঘুরে, সব কিছু কেমন জানি মানে বিতৃষ্ণাকর মনে হয়, আর কোনো কিছুতে ভালো লাগা কাজ করে না, শুধু ঘুমাতে ইচ্ছা করে। তো ওইরকম আর কি এদের অবস্থা, মানে দেখতেছে যে ঝর্ণার পানি পড়তেছে, সেই ঝর্ণার পানিটা আরও যা অবস্থা, তাতে মনে হচ্ছে কি পানিটা একবার পড়ছে তো আর একবার যেন থেমে যাচ্ছে। এইরকম একটা পুরো একটা পরিবেশ তারা জাহাজ থেকে নামার আগে দেখলো। হুম? এবং সবচেয়ে বড় কথা হলো মানে চারিদিকে এত বেশি ঝর্ণা এই দ্বীপে, যে শেষে টার্ন করছে কি দিয়ে, ল্যান্ড অফ স্ট্রিমস, চারিদিকে শুধু যেন ঝর্ণা আর ঝর্ণা। তাই তো? তাহলে কি তারা এখনো জাহাজে আছে, সমুদ্রে জাহাজে কাছাকাছি চলে এসেছে শোরের, তারা এখন নামবে। নামার আগে দেখতেছি কি বিশাল একটা দ্বীপ, একটা ল্যান্ড, আর রয়েছে বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়ের চারিদিকে কি করছে, পর্বতের চারিদিক থেকে ঝর্ণার পানি বেয়ে পড়ছে। কিন্তু পানিগুলো মনে হচ্ছে যেন স্মোকের মতো ধীরে ধীরে নিচের দিকে পড়ছে। সাম লাইক আ ডাউনওয়ার্ড স্মোক, বলছে কোনো কোনো ঝর্ণার পানি আসছে কেমন ভাবে, ওই যে নিচের দিকে ধোঁয়া আসলে যেমন হয় ওইরকম ভাবে। স্লো ড্রুপিং ভেইল অফ থিনেস্ট লন, স্লো ড্রুপিং মানে কি ভেইল, মানে একটা ভেইল বা একটা পর্দা, সাদা কাপড় যদি 10 তলা ছাদ থেকে ফেলা হয়, ওই কাপড়টা যেমন ধীরে ধীরে বাতাসের ইয়াতে মানে প্রভাবে ধীরে ধীরে পড়বে, ঠিক ওইরকম একটা থিনেস্ট একটা ভেল যেন লনে এসে পড়লে যেমন লাগে, ওইরকম ঝর্ণার পানিগুলো যখন পড়ছে মনে হচ্ছে যেন একটা সাদা কাপড় যেন ফেলে দেওয়া হয়েছে, সেটা যেন ধীরে ধীরে পড়ছে। তাই বলছে ডিড গো, এভাবে ধীরে ধীরে কি করছে, বলছে সাম ডিড গো, গো মানে কি, ওই ঝর্ণার পানি পড়ছে কেমন ভাবে, লাইক আ ডাউনওয়ার্ড স্মোক। আর স্মোকটা কিভাবে পড়ছে, যেন কোনো স্লো ড্রুপিং ভেলসের মতো, হ্যাঁ, যে একটা লনে পাতলা কোনো কাপড় হয়তো ছড়িয়ে দেওয়া হয়েছে, পাতলা কাপড়টা নিচে যেমন ধীরে ধীরে পড়ে, ওইভাবে ঝর্ণার পানিগুলো পড়ছে। অ্যান্ড সাম থ্রু ওয়েভারিং লাইটস অ্যান্ড শ্যাডোজ ব্রোক, এবং যখন এই ঝর্ণার পানিগুলো পড়ছে তখন ওখানে ওই চাঁদের আলো হোক আর সূর্যের আলো হোক পড়ে এক ধরনের প্রতিফলন হচ্ছে। তাই বলছে সাম থ্রু ওয়েভারিং লাইটস, কোনো কোনো কোনোটা থেকে যেন এক ধরনের কম্পমান লাইট বেরিয়ে আসছে, আবার কোনোটার ক্ষেত্রে শ্যাডো বেরিয়ে আসছে, মানে ছায়া এবং আলোর এক ধরনের খেলা সেখানে যেন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই বলছি সাম থ্রু ওয়েভারিং লাইটস অ্যান্ড শ্যাডোজ ব্রোক, তাহলে কখনো আলো কখনো ছায়া যেন ওখানে প্রতিফলিত হচ্ছে। এবং রোলিং আ স্লাম্বারাস শিট অফ ফোম বিলো, এবং শেষ পর্যন্ত ঝর্ণার পানিটা যখন ওই ক্লিপ থেকে নিচে পড়ছে তখন নিচে এক ধরনের ফোম তৈরি হয়েছে। ঠিক আছে, ফোম মানে কি, ফেনা। আর ওই ফেনাগুলো যেন রোল করছে যখন, তখন পানির উপর দিয়ে যখন ফেনাগুলো যাচ্ছে, সেই ফেনাগুলো কেমন ভাবে যাচ্ছে, খুব দ্রুত গতিতে নাকি খুবই ধীরে? স্লাম্বারাস মানে কি বলো তো? ঘুম ভাব। হ্যাঁ, ওই যে মানে খুবই ধীরে, স্লাম্বারাস মানে তারাও যেন ক্লান্ত, হ্যাঁ, স্লাম্বারাস। দেখো বলছে কি হেভি উইথ স্লিপি, মানে এক ধরনের মানে আমরা জানি সাবানের ফেনা হোক বা যে কোনো ফেনা পানির উপর দিয়ে যখন যায়, পানি দ্রুত চললেও ফেনাগুলো কিন্তু খুব দ্রুত যায় না, হ্যাঁ, বাতাসের কারণে ফেনাগুলো একটু পরে যায় দেখবা। পানি কিন্তু নিচ দিয়ে বয়ে চলছে, কিন্তু ফেনাগুলো খুব ধীরে ধীরে যাচ্ছে, কারণ কি তারা বাতাসের বিপরীতে যেতে পারে না, কারণ তারা খুব পাতলা। তো এরকম ভাবে স্লাম্বারাস শিট, দেখো ফোমগুলো কেমন হচ্ছে, স্লাম্বারাস শিটের মতো যেন ফোমগুলো রোল করছে ধীরে ধীরে। হ্যাঁ, এইভাবেই একটা পরিবেশ। এইটা কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় আসে যে তোমাকে এই লোটাস ইটার্সদের যে ল্যান্ড এটাকে ডিসক্রাইব করতে হবে কেমন ধরনের। এবং বলছে দে স দ্য গ্লিমিং রিভার সিওয়ার্ড ফ্লো, দে বলতে কাদেরকে বোঝানো হলো? ওই তো স্যার ফেনাগুলো আহ, যে না 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 নাকি, না, না না এটা দে আলাদা। বলতে এই যে নাবিকদেরকে বোঝানো হলো, যারা দেখতেছে আর আচ্ছা, কি। তাহলে হ্যাঁ হ্যাঁ দে হ্যাঁ স দ্য গ্লিমিং রিভার সিওয়ার্ড ফ্লো, হ্যাঁ, এবং তারা যে সমুদ্র থেকে নামছে এবং ওই ঝর্ণার পানির কারণে যে রিভার সৃষ্টি হয়েছে, সেই রিভারের পানি সিওয়ার্ডের দিকে যাচ্ছে, মানে কি সমুদ্রের দিকে যাচ্ছে, ফ্লো করছে ফ্রম দ্য ইনার ল্যান্ড, মানে ল্যান্ড থেকে পানি বের হয়ে সেটা সমুদ্রের দিকে যাচ্ছে। এবং সেগুলো এবং সমুদ্রের পানি, নদীর পানি কেমন, গ্লিমিং রিভার, গ্লিমিং মানে কি ওই চাঁদের আলো পড়ে হয়তো চকচক করছে পানি, তাই না, যেহেতু ঝর্ণার পানি নদীর
নদীতে বেয়ে, নদী দিয়ে বেয়ে সমুদ্রে গিয়ে পড়ছে, এরকম একটা। কারণ প্রচুর বলছে না ঝর্ণা আছে ওখানে, আর ল্যান্ড অফ স্ট্রিম, তাহলে প্রচুর ঝর্ণার পানি একত্রে মিলে একটা নদীর সৃষ্টি হয়েছে, আর এই নদীর পানি বেয়ে চলছে কোথায়? সমুদ্রের দিকে। তাই বলছে ফার অফ, আর দূরের দিকে তাকালে 3 মাউন্টেন টপস, দুইটা মাউন্টেন দেখা যাচ্ছে। 3 সাইলেন্ট পিনাকলস অফ এজড স্নো, এবং পুরো মাউন্টেনের উপরে রয়েছে কি? স্নো। এবং দেখে মনে হচ্ছে এজড স্নো, মানে স্নোগুলো অনেক দিন ধরে আছে, এই স্নোগুলোর যেন অনেক দিন ধরে আছে। এবং এই যে ঝর্ণাগুলো সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? কোত্থেকে? এই তো বরফ গলা পানি থেকেই তো ঝর্ণা তৈরি হয়, তাই না? বরফ গলা পানি থেকেই তো নদী তৈরি হয়। তাই বলছে 3 সাইলেন্ট পিনাকলস, মানে 3টা নীরব মাউন্টেন চূড়া। পিনাকল মানে কিন্তু চূড়া বোঝায়। তাহলে 3 মাউন্টেন টপস বা 3 সাইলেন্ট পিনাকলস অফ এজড স্নো স্টুড সানসেট ফ্ল্যাশড, এবং এই 3টা মাউন্টেন টপ দাঁড়িয়ে আছে, এবং সেখানে যেন সানসেটের যে আলো সেটাকে ফ্ল্যাশ করছে, মানে কি সেখানে যেন প্রতিফলিত হচ্ছে। তার মনে করো সামনে বিশাল 3টা পর্বত, আর এদিকে পিছনে সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্য ডোবার যে হলদেটে একটা লাইট, ইয়েলো লাইট, সেটা গিয়ে পড়ছে ওই সাদা স্নোর উপরে। তাহলে কেমন হবে? সুন্দর লাগবে না দেখতে? আমরা একটু ইমেজ যদি একটু দেখে আসি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এরকমটাই মনে করো। আমরা একটু মাথাতে ইমেজ নিয়ে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যেমন করে সূর্য ডুবে যাচ্ছে, আর এই রকম 3টা পর্বত চূড়ার উপরে লাইট পড়ছে। হ্যাঁ, আর এই পাশেই যে দেখো, এই যে ফেনাগুলোও দেখো ভাসছে এইভাবে। মোটামুটি আমরা দেখলাম এটার মধ্যে হয়তো কোনো একটা ইমেজ তারা বর্ণনা করতে চাচ্ছে। হ্যাঁ, কোনো একটা ইমেজ তারা বর্ণনা করতে চাচ্ছে। আচ্ছা, তারপরে কি বলছে? অ্যান্ড ডিউড উইথ শাওয়ারি ড্রপস, এবং দেখো ডিউড উইথ শাওয়ারি ড্রপস আপ ক্লম দ্য শ্যাডোই পাইন অ্যাবভ দ্য ওভেন কপস। দেখো, তাহলে একদিকে হচ্ছে স্টুড সানসেট ফ্ল্যাশড, এটা গেল একটা মানে 3টা মাউন্টেন চূড়া চলে গেল। তারপর হচ্ছে ডিউড উইথ শাওয়ারি ড্রপস, মানে কি ওদিকে শিশির তুষার পড়ছেই। দেখো বিকাল, কিন্তু বিকালে দেখো একটা অদ্ভুত পরিবেশ, সূর্য ডুবে যাচ্ছে, চাঁদ এসে অলরেডি হাজির, বিশাল সমুদ্র সামনে, পাশে রয়েছে বিশাল পর্বত, ঠিক আছে? আর পর্বত থেকে ঝর্ণা বেয়ে পড়ছে চারিদিক থেকে, ঝর্ণার পানি দিয়ে একটা নদীর সৃষ্টি হয়েছে, আর ওখানে আবার ডিউও পড়ছে। ডিউ মানে কি বলো? যে সময় তারা গেছে সেখানে শিশির পড়ছে আবার, নাকি? মানে তুষার পড়ছে মনে করো, এক ধরনের ডিউড উইথ শাওয়ারি ড্রপস, মানে ডিউগুলো যেন পড়ছে শাওয়ারের মতো, যেমন করে তুষার পড়লে যেমন হয় ওরকম ভাবে পড়ছে। কার উপর পড়ছে? আপক্লম দ্য শ্যাডোই পাইন। শ্যাডোই পাইন কেন বলা হচ্ছে? কারণ পাইন গাছ হচ্ছে অনেকটা কালো, তাই সেগুলো আবার পড়ছে কোথায়? ওই শ্যাডোই পাইন গাছের উপরে, যেটা আবার অ্যাবভ দ্য ওভেন কপস, যার উপরে আবার মানে পুরো পাইন গাছের ডালপালা মিলে একটা ঝোপ হয়ে আছে, আর তার উপরে পড়ছে এই ডিউ। মানে হয়তো অনেকগুলো পাইন গাছ আছে, তো সেই মিলে যদি আমরা এই ইমেজগুলো একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এই যেমন করে এরকম কিছু গাছ আছে, তার উপরে কি হচ্ছে? এই যেখানে গাছ আছে, এই গাছের উপরে শিশির পড়ছে, শিশির বা তুষার পড়ছে। এই যে দেখো দেখো তুষার বা শিশির পরে কেমন সাদা সাদা ভাব হয়ে আছে, এরকম। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, ওদিকে চাঁদের আলো আছে, সবকিছু মিলে অদ্ভুত একটা পরিবেশ, নাকি? অদ্ভুত একটা পরিবেশ। সূর্য আছে, চাঁদও আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, বলতেছে সূর্যও আছে, চাঁদও আছে, চাঁদও আছে। হ্যাঁ, দুইটাই একটা। হ্যাঁ দুইটাই। এই যে বলছে না স্টুড সানসেট ফ্ল্যাশ, মানে সানসেট অলরেডি আছে। আবার বলছে আফটারনুন হয়ে গেছে, সেখানে আবার মুন এসে হাজির। হ্যাঁ, ফুল ফেস্ট অ্যাবভ দ্য ভ্যালি স্টুড দ্য মুন, মুনও এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে সবসময়ের জন্য একটা এমন একটা পরিবেশ যেখানে দিন এবং রাতের মিলনস্থল যেহেতু, এবং আমরা জানি সন্ধ্যা বা বিকাল বেলাতেই আমাদের মেইনলি একটা ক্লান্তিকর অবস্থা তৈরি হয়, আর এখানকার পরিবেশটা যেন সবসময় ওই রকম, যেন সবসময় আফটারনুন। এবং বলা হচ্ছে দেখো দ্য চার্ম সানসেট লিঙ্গার্ড লো আর ডাউন, মানে কি ডুবে যাওয়ার জন্য
মানে চার্ম সানসেট লিঙ্গার করছে, মানে কি সূর্যটা প্রায় ডুবে ডুবে যাওয়া অবস্থা, এই অবস্থায় হচ্ছে সানসেটের যে লাইট সেটা হচ্ছে কি একটা খুবই চার্মিং, তাই বলছে চার্ম সানসেট লিঙ্গার্ড লো আর ডাউন ইন দ্য রেড ওয়েস্ট। কোন দিকে সূর্য ডুবে ডুবে যাচ্ছে? পশ্চিম দিকে। তাহলে আমাদের পর্বতটা কোন দিকে আছে? মাউন্টেন কোন দিকে? যদি পূর্ব দিকে। হ্যাঁ পূর্ব দিকে আমরা ধরতে পারি, তাহলে সেই সীমারেটা কল্পনায় নিতে পারি যেই দিকে হবে। এবং বলা হচ্ছে থ্রু মাউন্টেন ক্লেফটস, মানে মাউন্টেনের মাঝামাঝি যে সকল ফাঁকা ফাঁকা জায়গা আছে ওই ফাটল দিয়ে বা ফাঁকা দিয়ে দ্য ডেল ওয়াজ সিন ফার ইনল্যান্ড, মানে সামনে পর্বত তার ওদিকে আবার রয়েছে ভ্যালি, ডেল মানে ভ্যালি, ওই ভ্যালিগুলোকে আবার দেখা যাচ্ছে ওই ফাঁকা জায়গাগুলো দিয়ে। মনে করো একটা পর্বত আছে, তার জায়গায় আবার কিছু ফাঁকা জায়গা, তার একটা পর্বত, এভাবে ফাঁকা জায়গা আছে, ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে যে পর্বতের ওই পাশে ওই দিকেও যে ডেল বা ভ্যালি রয়েছে সেগুলো কেমন? ওয়াজ সিন ফার ইনল্যান্ড, মানে দূরের পর্যন্ত দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য ইয়েলো ডাউন বর্ডার উইথ পাম, এবং দেখা যাচ্ছে যে পুরো চারিদিকে সব ইয়েলো কালারের, এবং চারিদিকে কি রয়েছে? বর্ডার হিসাবে কি আছে? পাম গাছ আছে। ঠিক আছে তো, যে যে যতটুকু দেখা যাচ্ছে ইনল্যান্ডে দেখা যাচ্ছে ওই পাশে চারিদিকে, মানে চারিপাশে শুধু ইয়েলো, ইয়েলো ডাউন মানে কি হয়তো হলুদ কোনো গাছ বা হলুদ কোনো ঘাস বা এই জাতীয় অনেক কিছু আছে, এই জন্য ইয়েলো লাগছে। এবং চারিপাশের ইনল্যান্ডটা বর্ডার হয়ে আছে কি দিয়ে? পাম গাছ দিয়ে। দেখো বর্ডার উইথ পাম অ্যান্ড ম্যানিয়া উইন্ডিং ভেল অ্যান্ড মেডো, এবং তারপরে রয়েছে অসংখ্য, ম্যানিয়া মানে কি? অসংখ্য উইন্ডিং ভ্যালি। উইন্ডিং ভ্যালি কেন? কারণ পাহাড় পর্বতের কারণে ভ্যালিগুলোও আঁকা বাঁকা, সোজা নয়, স্ট্রেইট নয়, এবং মিডোগুলোও স্ট্রেইট নয়। তাহলে মিডো মানে কি? চারণভূমি, যেখানে মোটামুটি ঘাস চাষ জন্মেছে এরকম। তাহলে এগুলো কি পর্বতের এই সাইডে, মানে তাদের সাইডে, নাকি পর্বতের অপোজিট সাইডে? কোন দিকে? এই যে প্রকৃতিটা বর্ণনা করা হলো যে ভ্যালি আছে, তাই তো, পাম ট্রি আছে, এগুলো পর্বতের এই অপর সাইডে, সাইডে অপর দিকে, তাই না? এগুলো দেখা যাচ্ছে কিভাবে? ওই যে মাউন্টেনের যে ফাঁকা জায়গাগুলো ফাটল আছে, দিয়ে। ক্লেফট গুলো আছে, ওইগুলোতে আমরা দূর পর্যন্ত দেখতে পাচ্ছি যে ওই দিকে ভ্যালি রয়েছে এবং ভ্যালির অবস্থা এরকম। এবং বলা হচ্ছে কি দেখো, তাহলে হচ্ছে কি অ্যান্ড ম্যানিয়া উইন্ডিং ভেইল অ্যান্ড মেডো, এবং বলা হচ্ছে কি দেখো সেট উইথ স্লিন্ডার গ্যালিংগেল। হ্যাঁ, স্লিন্ডার, স্লিন্ডার মানে কি? স্লিন্ডার শব্দটা আগেও পেয়েছি আমরা, সরু নাকি চিকন। গ্যালিংগেল কি জিনিস জানা আছে? হোয়াট ইজ গ্যালিংগেল? দেখো গ্যালিংগেল প্ল্যান্ট এইরকম বিশেষ করে ওই যে বিশেষ করে খাল, হ্যাঁ, বা হচ্ছে নদী এর পাশে এরকম থাকে না, ফুটে থাকে। বাসায় এগুলা ঘাস হয়। ঘাস হয়, ঘাসগুলো কেটে নিয়ে এসে বেশ গরু ছাগলকে খাওয়ানো হয়। তাই এইগুলো ব্যাপক পরিমাণে হয়ে আছে সেখানে। হ্যাঁ, উইথ স্লিন্ডার গ্যালিংগেল, মানে ইয়েলো কেন হয়ে আছে? কারণ এই ঘাসগুলো আছে। হ্যাঁ, তাই বলছে সেট উইথ স্লিন্ডার গ্যালিংগেল, আ ল্যান্ড হোয়ার অল থিংস অলওয়েজ সিমস দ্য সেম, এবং এমন একটা জায়গা যেখানে সব কিছুকে একই রকম মনে হচ্ছে। বলছে আ ল্যান্ড হোয়ার অল থিংস অলওয়েজ সিমড দ্য সেম, and round about the keel which faces pale, dark faces pale against that rosy flame, the mild-eyed melancholy lotus eaters came. তারপরে তাদের জাহাজটা দেখে দেখে বলছে কি, and round about the keel, কিল মানে বুঝো তো? কিল বলতে জাহাজের কোন অংশটুকু বোঝাচ্ছে? আমরা ওই পড়েছিলাম যে স্যার সামনের অংশটুকু নেই স্যার। সামনের মাথার অংশটুকু, তাই তো? হ্যাঁ 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 স্যার। দেখো কিল অফ আ বোট, এই যে দেখো এই অংশটুকু বোঝাচ্ছে, বিশেষ করে এই অংশটুকু, ঠিক আছে তো? এই যে এই অংশটুকু। তাই বলছে যে অ্যাবাউট দ্য কিল, মানে জাহাজটা অলরেডি প্রায় সমুদ্র সৈকতের কাছে ভিড়িয়ে দেওয়া হয়েছে যখন, তখন কি হলো দেখো, উইথ ফেসেস পেল, ডার্ক ফেসেস পেল। কাদের ফেসগুলো পেল বলো? উইথ ফেসেস পেল, ডার্ক ফেসেস পেল। নাবিকদের। হ্যাঁ, না নাবিকদের না, এই যে দ্য মাইল্ড আইড মেলানকলি লোটো সিটার্স কেম, তাহলে তারা আসলো তাদের এই পেল ফেস নিয়ে, তারা এসে এই জাহাজের চারপাশে এসে দাঁড়ালো। রাউন্ড অ্যাবাউট দ্য কিল উইথ ফেসেস পেল, ডার্ক ফেসেস পেল এগেইনস্ট দ্যাট রোজি ফ্লেম। রোজি ফ্লেম কেন? কারণ ওদিকে সূর্য ডুবে যাচ্ছে, আর ওই যে রোজি এক ধরনের কালার মাউন্টেনের প্রতিফলিত হয়ে বোঝা যাচ্ছে, আর সেই রোজি ফ্লেমের এগেইনস্টে তাদের ফেসগুলো হচ্ছে পেল, বিবর্ণ,
আর সে তাহলে কি স্যার ওই ল্যান্ডে কি তাহলে আগেও মানে হ্যাঁ কেউ ওই যে গেছিল? না, ওরা আছে, ওরা ওখানকার স্থানীয় লোটাস ইটার্স যারা, তারা ওরা এখানে স্থানীয়? স্থানীয়, এখানেই আচ্ছা তারা আচ্ছা। থাকে, এখানেই তারা বসবাস করে, এই ও খেয়ে তারা বাঁচে, ঠিক আছে তো। তাই আচ্ছা বলছে আচ্ছা দ্য স্যার। মায়াল্ড আইড মেলান, মায়াল্ড আইড কেন বলা হচ্ছে, কারণ এদের ভিতরে ঘুম ঘুম ভাব, চোখে যেন কোনো তীক্ষ্ণ দৃষ্টি নাই, একদম বিবর্ণ চেহারা, সবাই এসে আমাদের জাহাজটাকে ঘিরে ধরছে। হ্যাঁ, রাউন্ড দ্য কিল উইথ ফেসেস পেল, ডার্ক ফেসেস পেল, দেখো ডার্ক ফেসেস, হ্যাঁ মানে তারা কেমন দেখতে, সাদা না কালো? স্যার কালো। হ্যাঁ নিগ্রো টাইপের মনে করো, হ্যাঁ নিগ্রো, তাই জন্য বলছে ডার্ক ফেসেস। হ্যাঁ এদের কি বলা হয়েছে? লোটাস ইটার, হ্যাঁ লোটস ইটার্স বলা এদের হয়েছে। নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো সেন্টেন্স গুলো খেয়াল করো, আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু ভেঙে সাজিয়ে দিই তাহলে কেমন হয় বলো তো। আমি যদি এই পুরো সেন্টেন্সটাকে একটা সেন্টেন্স কাঠামোতে নিয়ে আসি তাহলে কেমন হতে পারে, কোথা থেকে কি বসবে কেউ বলতে পারবে? এই সেন্টেন্সটাকে সাজিয়ে দিতে পারবে আমাকে? দেখো সেন্টেন্স গুলো, কবিতা সেন্টেন্স গুলো সাজাতে গেলে মিনিং গুলো চলে আসে। তাহলে এখানে সাবজেক্ট কারা বলো তো? এই যে স্যার দ্য দ্য মাইল্ড মায়াল্ড আইস আইড ফেস মেলানকোলি লোটস ইটার্স, তাই তো। লোটাস ইটার, হ্যাঁ হ্যাঁ কেম, স্যার। কেম কোথায় আসলো, কেম, তাই তো, কেম রাউন্ড অ্যাবাউট দ্য কিল, এবং তারা কিভাবে আসলো, উইথ, উইথ ফর এই যে এইটা, আমরা যদি এই জায়গায় দিই লোটস ইটার্সের কাছে এই জায়গায় যদি ব্যবহার করি প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে, তাহলে কি হচ্ছে এই জায়গায় দেখো, এই জায়গায় যদি বলি যে দ্য মাইল্ড আইড মেলানকোলিক লোটস ইটার্স উইথ দেয়ার, আমরা যদি এভাবে একটু ব্যবহার করি, উইথ দেয়ার পেল, পেল অ্যান্ড ডার্ক ফেসেস, হ্যাঁ এটা যদি কবিতার ছন্দে ব্যবহার করা হয়েছে, আমরা এইভাবে যদি দিই যে পেল অ্যান্ড ডার্ক ফেসেস কেম রাউন্ড দ্য কিল, এখন কি বোঝা গেছে সেন্টেন্সটা? জি স্যার, জি স্যার। অনেক সহজেই বোঝা গেল। হ্যাঁ, তাহলে এইভাবে বিষয়গুলো কবিরা তাদের মতো করে ফ্রেজগুলোকে, আমরা ফ্রেজ শিখেছিলাম কিন্তু প্রথম দিকে, দেখো এখানে কতগুলো প্রিপারেশনাল ফ্রেজ আছে, রাউন্ড অ্যাবাউট দ্য কিল, উইথ ফেসেস পেল, আবার ওর সাথেই অ্যাডজেক্টিভ হিসেবে ডার্ক ফেসেস পেল, এগেইনস্ট দ্যাট রোজি ফ্লেম, তারপরে হচ্ছে দ্য মাইল্ড আইড মেলানকলি লোটস, এটা হলো আমাদের সাবজেক্ট, আর কেম হলো আমাদের এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এইভাবে বিষয়টাকে সেন্টেন্সটাকে নিয়ে আসা হয়েছে। তো পড়তে পড়তে এভাবে ধরে ফেলতে হবে যে আসলে কোথায় কি আছে। হুম, এইবার তারা তো আসলো, সাথে কি নিয়ে আসলো, ব্রাঞ্চেস দে বোর, বোর মানে কি, বেয়ার, বহন করে নিয়ে আসলো, মানে তাদের কাঁধে আছে ব্রাঞ্চ, কিসের ব্রাঞ্চ, অফ দ্যাট এনচ্যান্টেড স্টিম, স্টিম আমরা লোটাসই যদি ধরি, লোটাস, তাই তো, লোটাস কি বলো তো আসলে, লোটাস, লোটাস স্যার এক ধরনের গাছ। লোটাস ফ্লাওয়ার কোনগুলো, এই যে স্যার পদ্ম, পদ্ম। পদ্ম ফুল, হ্যাঁ এই পদ্মই আমরা ধরে নিই, যেটা লোটাস বলা হচ্ছে এটা লোটাস, হ্যাঁ। তো এরকম এই যে এগুলোকে স্টিম বলা হয়, কিন্তু স্টিম বলতে কি বোঝায়, এই যে ডাটা, তাই না, এই যে শাপলা বা পদ্ম ফুলের যে ডাটা, এটাকে স্টিম বলা হয়। তা বলছে তাদের কাঁধে আছে এরকম, তাই বলছে ব্রাঞ্চেস দে বোর অফ দ্যাট এনচ্যান্টেড স্টিম, দেখো স্টিমকে বলা হচ্ছে এনচ্যান্টেড, মানে ওটা খাইলেই নেশার মতো হয়ে যাবে, ল্যাডেন উইথ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, ল্যাডেন মানে কি পূর্ণ, তাহলে ব্রাঞ্চগুলো আবার ফুলে ফলে পূর্ণ, তাহলে আমরা ধরতে পারি যে এর মধ্যে একটু অন্য ধরনের সেন্স আছে, যে ফুল তো আর শাপলার বা পদ্ম ফুলের হয় না, হয় কি ফল হয়, ফুল হয় কিন্তু ফল তো আর হয় না, তাই না। হ্যাঁ, তাহলে এটা অন্য না স্যার। ধরনের, আমরা ধরে নিই একটা অদ্ভুত ধরনের একটা, মানে কি মিথোলজিক্যাল ক্যারেক্টারের তৈরি এক ধরনের ফল, তাই বলছে হ্যাঁ, হ্যাঁ, শাপলার তো এক ধরনের ফল হয় না? শাপলা তো নিচে হয়, শাপলার নিচে হয় না, স্যার পদ্ম ফুলেরও ফল হয়, ফল হয় কিন্তু, ওইটা হ্যাঁ হ্যাঁ, ফুল ছেড়ে পরে ছোট ছোট ফল ছোট হয়। ছোট ইয়া হয়, আমরা খেয়েছি ওরকম, ওই যে তোমার হ্যাঁ ওর ভিতর ছোট ছোট বীজের মতো হয়, তাই না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটার মতো বলছো, হ্যাঁ শাপলা ফুলের হয় এক ধরনের বীজের মতো। তো যাক, ওইগুলো দিয়ে খই তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, খই তৈরি করা যায়, ইয়েস। তাই বলছে যে দ্যাট এনচার্টেড স্টিম ল্যাডেন উইথ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, হোয়ার অফ, হোয়ার অফ মানে কি, যেখান থেকে, মানে ওই ব্রাঞ্চ থেকে, দে গেভ টু ইচ মানে আমাদের প্রত্যেককে দিল তারা, অ্যান্ড হুডসো ডিড রিসিভ অফ দেম, এবং যারাই, হুসো মানে যারাই, ডিড রিসিভ অফ দেম মানে যারাই ওইগুলো নিল, অ্যান্ড টেস্ট এবং খেলো, টু হিম তার কাছেই কি আসলে, এক ধরনের দ্য গাশিং অফ দ্য ওয়েভ, এক ধরনের যেন সামুদ্রিক একটা ঢেউ যেন এসে তাকে আঁকড়ে ধরলো, এরকম একটা অবস্থা। ফার ফার অ্যাওয়ে ডিড সিম টু মর্ন অ্যান্ড রেভ অন অ্যালিয়েন শোর, এবং খাওয়ার পর পরই মনে হলো তারা যেন দূরের কোথাও, হ্যাঁ দেখো দূরের কোথাও অ্যালিয়েন একটা শোরে এসে পড়েছে,
অ্যালিয়েন মানে কি? ভিনদেশি, অজানা, তাই না? এবং সব কিছু অপরিচিত। তাদের কাছে মনে হলো, দেখো, ডিড সিম টু মর্ন অ্যান্ড রেভ ওয়ান অ্যালিয়েন শোর, মানে কি সবাই মর্ন করতে শুরু করলো এটা খাওয়ার পর, যে কোথায় এসে পড়েছি, কি হলো না হলো, এরকম আর কি। অ্যান্ড ইফ হিজ ফেলো স্পেক, এবং যারা খায়নি আর কি, যারা খায়নি তারা যদি কথা বলতেছে, তাদের কথাগুলো কেমন মনে হচ্ছে? হিজ ভয়েস ওয়াজ থিন, তাদের কথাগুলো মনে হচ্ছে যেন থিন অ্যাজ ভয়েসেস ফ্রম দ্য গ্রেভ, যেন গ্রেভ থেকে কেউ কথা বলছে, ওই কথা যেন তারা শুনছে। মনে করো আমি খেয়েছি আর একজন খাইনি, তাহলে আমি যে খেয়েছি আমি অলরেডি মাতাল, তাই আমার যে খায়নি সে যখন কথা বলছে, ওর কথাটা মনে হচ্ছে যেন কোথা দূর থেকে যেন কথাটা আসতেছে। সে যে আমার কাছে দাঁড়িয়ে কথা বলছে, এটা দেখে মনে হচ্ছে সে যেন আমার কাছে নেই, সে যেন অন্য কোথাও আছে, এবং এত দূর থেকে কথাটা আসছে যেন কবর থেকে কেউ কথা বললে পারে, কবরের ভিতর থেকে কথা বললে পারে, কি শোনা যায় বলো? নাকি কল্পনায় শোনা যেতে পারে? দেখো বলছে অ্যাজ ভয়েসেস ফ্রম দ্য গ্রেভ, গ্রেভের ভিতর থেকে কোনো ভয়েস আসে, মানে কবি এমন একটা শব্দ ইউজ করলো যেন এমনটা মনে হলো যে কথা যেন ফিসফিসানি মনে হচ্ছে, যেন দূর থেকে যেন সাউন্ডটা জাস্ট ভেসে আসছে, এমনটা মনে হলো। কাদের কাছে মনে হচ্ছে? যারা ওই লোটস খাইলো নাকি? হুম। খাইছে স্যার। হ্যাঁ, এবং বলাচ্ছে অ্যান্ড ডিপস অ্যাজ লিপ হি সিমড, এবং মনে হচ্ছে যেন সে গভীর ঘুমে মগ্ন। হ্যাঁ, হি সিম ডিপ অ্যাজ লিপ, মনে হচ্ছে যেন সে ঘুমিয়ে গেছে। ইয়েট অল হ্যাওয়েক, জেগে আছে ঠিক আছে, সবাই কিন্তু জেগে আছে, কিন্তু তারপরে মনে হচ্ছে তারা যেন ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড মিউজিক ইন হিজ ইয়ার্স হিজ বিটিং হার্ট ডিড মেক, এবং তার যে বুকের যে হার্টবিট হচ্ছে, এই হার্টবিটটাও তার কানের কাছে মনে হচ্ছে যেন বিশাল মিউজিক বাজছে, যেমন করে আমাদের ছেলেমেয়েরা মিউজিক বাজায় না, বক্স এনে বিট বাজিয়ে বাজিয়ে, তাই বুকের হার্টবিটটাও তাদের কানে এসে বাজতেছে, মনে হচ্ছে যেন মিউজিক বাজতেছে। এতক্ষণ তারা হার্টবিট বুঝতে পারছিল না, এই লোটস খাওয়ার পর এমন একটা গভীর সেন্স তাদের তৈরি হয়েছে যে তাদের বুকের ধকধকানি যে সাউন্ডটাও, এটাও যেন তারা কানে খুব স্পষ্ট শুনতে পাচ্ছে, এবং এক ধরনের মিউজিক মনে হচ্ছে। কি অদ্ভুত কবিতা না? আসলেই স্যার মানে কবি এটাকে তৈরি করলো কিভাবে, যে এত কিছু ভেবে নাকি একটা ইমেজ। দেখো কবি হয়তো, এইগুলো চিন্তা কোথা থেকে আসে স্যার হ্যাঁ, এগুলো? মানে কবি হয়তো দেখো রং তুলি দিয়ে কোনো ছবি আঁকতে পারেনি, কিন্তু ওয়ার্ড দিয়ে যেভাবে ছবিটা এঁকেছে আমাদের চোখের সামনে কিন্তু একটা ইমেজ তৈরি হয়েছে, হয়নি? আমরা কিন্তু সবাই কিন্তু ওইখানে চলে গেছি মনে হচ্ছে। হ্যাঁ স্যার, একটা মানে দৃশ্যপটের মতো লাগতেছে যে। যে আমরা একটা নতুন জায়গাতে ভিজিট করছি, তাই না? যে আমরা সবাই মিলে যেন এক জায়গায় চলে গেছি, এবং আমাদের চোখের সামনে দেখতেছি স্ক্রিনে এই বিষয়টা, সামনে একটা বিশাল পর্বত, আমরা জাহাজ থেকে নামলাম, অসংখ্য মানুষ, বিশেষ করে ওই যে জম্বি সিনেমাগুলো হয় না অনেক সময়, বা হচ্ছে আফ্রিকান জঙ্গলের যে সকল সিনেমাগুলো হয়, সবাই আফ্রিকানরা চলে আসে, ওই রকম একটা অবস্থা যেন এখানে আমরা পেলাম। আচ্ছা, তো এই পর্যন্ত কি বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। জাস্ট এনজয়, হ্যাঁ, মানে ঘুমের মধ্যে স্যার কেউ- স্যার শেষের 2-3 লাইন আরেকবার একটু বলেন, আমার নেটটা হয়ে গেছিল। কোন জায়গা থেকে বলো তো? হুম, এই যে অন এলিয়েন, তারপরের লাইন থেকে। হ্যাঁ, ওই যে বললাম যে যারা খাইলো আর কি, তাদের কাছে মনে হলো তারা যেন কোনো অ্যালিয়েন সরে এসে পড়েছে, এবং বলা হচ্ছে তার ফেলো, মানে কি তারই সাথেকার লোক যারা খায়নি আর কি ওই লোটসটা, তারা যদি কথা বলছে, স্প্যাক মানে স্পিক, কিন্তু স্পোক করতে, তারা যারা যখন কথা বলছে তখন তাদের ভয়েসটা থিন মনে হচ্ছে। কাদের কাছে থিন মনে হচ্ছে? যারা ওই লোটস খেয়েছে নাকি, এবং ভয়েসগুলো মনে হচ্ছে যেন কোনো দূর কোনো ল্যান্ড থেকে এসেছে, এবং এবং সিমিলি হিসাবে তুলনা করা হচ্ছে কিভাবে, যে যেন গ্রেভ থেকে আসা, মানে গ্রেভের ভিতর থেকে কোনো বডি মনে কথা বলতেছে, আর ওই কথা যেন তাদের কানে আসতেছে, এইরকম ভাবে যেন তাদের কথা দূর থেকে শোনা মনে হচ্ছে, মানে তারা নেশার মধ্যে পড়ে গেছে। এবং সবার নিজেকে মনে হচ্ছে কি তারা যেন ডিপ অ্যাজ লিভ, যদিও সবাই জেগে আছে, তারপর মনে হচ্ছে যেন সবাই যেন ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমের মধ্যে যেন তারা হাঁটছে, কথা বলছে, হ্যাঁ, তারা যেন ঘুমের ভিতরে আর কি। অ্যান্ড মিউজিক ইন হিজ ইয়ার্স হিজ বিটিং হার্ট ডিড মেক, এবং তার বিটিং হার্ট, তার কানে যেন এক ধরনের মিউজিক সৃষ্টি করছে। এরকম একটা অবস্থা। অনেক সময় দেখো যে বালিশে তুমি যদি কান দাও, তাহলে তোমার হার্টবিটটা তুমি অনেক সময় শুনতে পাও, হয় না এরকম? বা হচ্ছে টেবিলের উপর মাথা দিয়ে তুমি যদি তোমার হার্টবিটটা শুনতে চাও, দেখো শুনতে পাচ্ছ। তো এরকম আর কি বিষয়টা, মানে এমন একটা তাদের সেন্সটা ওভার রিয়াক্টিভ হয়ে গেছে যে তাদের হার্টবিটটাও তাদের কাছে মিউজিকের মতো কানে এসে বাজতেছে। তা এই হলো আমাদের প্রথম অংশটুকু সেটিং। এবং ইয়েলো কেন, এইবার সেটা বলবে। দেখো, দে স্যাট দেম ডাউন আপন দ্য ইয়েলো স্যান্ড,
দে সেট দেম ডাউন আপন দ্য ইয়েলো স্যান্ড, তাহলে স্যান্ডও হচ্ছে ইয়েলো, কারণ আমরা পেয়েছি কি ইয়েলো না, চারিদিকে ইয়েলো। কারা বসলো? ওই নাবিকেরা নাকি, তারা বসে পড়লো স্যান্ডের উপরেই। বিটুইন দ্য সান অ্যান্ড মুন আপন দ্য শোর, এবং তাদের একদিকে রয়েছে সান আর একদিকে রয়েছে মুন। এবং তারা বসে পড়লো কোথায়? শোরের উপরে, বালির উপরে বসে পড়লো। তাদের এক সাইডে সান, একদিকে মুন, তারা রয়েছে মাঝখানে, ঠিক আছে। অ্যান্ড সুইট ইট ওয়াজ টু ড্রিম অফ ফাদারল্যান্ড, এবং এখান থেকেই বসে বসেই তাদের সেই মাতৃভূমির কথা যেন স্বপ্ন দেখতে ভালোবাসছে, মানে কি স্বপ্নেই তারা তাদের ফাদারল্যান্ডের কথা ভাবছে। দ্য সুইট ইট ওয়াজ টু ড্রিম অফ ফাদারল্যান্ড, অফ চাইল্ড, অফ ওয়াইফ অ্যান্ড স্লেভ, মানে তাদের নিশ্চয়ই রাজ্য আছে, স্লেভ আছে ইউলিসিসের মতো নাকি, ওয়াইফ আছে, চিলড্রেন আছে, তারা যেন স্বপ্নের ভিতরেই তারা যেন দেখতে পাচ্ছে, তারা যেন ভাবছে। বাট এভার মোর মোস্ট ওয়ারি সিম দ্য সি, ওয়ারি দ্য ওয়ার অ্যান্ড ওয়ারি দ্য ওয়ান্ডারিং ফিল্ডস অফ ব্যারেন ফোম, কিন্তু তারা এখান থেকে ভাবছে তাদের দেশের কথা, তাদের ওয়াইফের কথা, তাদের চিলড্রেনদের কথা। তাহলে যখন ভাবছে তখন তো তাদের বাড়িতে ফিরে যাওয়ার কথা, তাই না? কিন্তু যখনই তারা তাদের বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবছে, তখনই সব কিছুকে ওয়ারি মনে হচ্ছে, সমুদ্রকে ওয়ারি মনে হচ্ছে, দূর আবার এই সমুদ্রে উঠতে হবে। ওয়ারি দ্য ওয়ার মানে কি, তাদের যে বইটা নাকি, যেটা দিয়ে তারা নৌকা ঠেলবে, সেটাকেও মনে হচ্ছে ক্লান্তিকর, আবার নৌকা ঠেলতে হবে। ওয়ারি দ্য ওয়ান্ডারিং ফিল্ড অফ ব্যারেন ফোম, এই যে বিশাল ফিল্ড যেখানে ফোম ভেসে যাচ্ছে চারিপাশে, এটাকেও তাদের ওয়ারি মনে হচ্ছে। মানে একটু উঠে যে বসবে, তাই তো, বসে যে একটু হাঁটবে, হেঁটে যে নৌকায় উঠবে, এইটাই যেন তাদের আর ভাল লাগছে না। সব কিছু মনে হচ্ছে না বিতৃষ্ণাকর, ক্লান্তিকর একটা ব্যাপার। এখানেই শুয়ে শুয়ে বরং স্বপ্নেতেই দেখি, আর দেশে ফিরে যাব না। তাই বলছি কি, দেখো, দেন সামওয়ান সেইড উইল রিটার্ন নো মোর, আর ফিরছি না আমরা দেশে। অ্যান্ড অল অ্যাট ওয়ান্স দে স্যাং, আর সবাই মিলে আবার গেয়ে উঠলে কি, আওয়ার আইল্যান্ড হোম ইজ ফার বিয়ন্ড দ্য ওয়েভ। হ্যাঁ, এই যে আমাদের আইল্যান্ড হোম, মানে আমাদের যে বাসা বাড়ি, আমাদের যে দেশ, সেগুলো তো এখান থেকে অনেক দূরে, এ তো অনেক দূর, আবার কে ফিরবে ওই দেশে? উই উইল নো লঙ্গার রোম, আমরা আর ফিরছি না, আমরা আর জাহাজে উঠছি না, আমরা আর রোমিং করছি না, এখানেই থেকে যাব। কারা ভাবতেছে এগুলো বলো? স্যার নাবিকরা, নাবিকেরা, তাই তো, যারা ওই যে লোটস ইটার খাইতে। লোটস ইটার্স, যারা যারা লোটস খাইছে, তাদের হলো এই অবস্থা। এখন তাহলে কি বলা যাবে? তারা তো আর দেশে ফিরতে যাচ্ছে না। এখন ইউলিসিসের কি জ্বালা! ইউলিসিস কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি, তাই না? সে কিন্তু সহজে এই যেখানে সেখানে ও কিন্তু পা দেয় না, সবার কথা শোনে না, সবকিছু বুদ্ধি শুদ্ধি দিয়ে মেনে জেনে তারপরে কাজগুলো করে। আর তার সঙ্গীদের নিয়ে সে মাঝে মাঝে বিপদে পড়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে এমন এমন দ্বীপ আছে যেখানে ডেভিলরা নারী সেজে এসে গান করছে সুন্দর, হ্যাঁ, ওতেই নাবিকেরা পটে গেছে, পটে গিয়ে দেখা যাচ্ছে সব বিপদে পড়ে গেছে, আবার ইউলিসিস গিয়ে সেগুলোকে উদ্ধার করছে। এরকম মানে জার্নিটা খুব ভালো, মানে ইলিয়াডের চেয়ে আমার ওডিসিয়াসটা খুব ভালো লেগেছিল, কারণ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো এখানেও মনে করে এরকম একটা দ্বীপে আসছে, যে দ্বীপে এসে তার নাবিকেরা মোটামুটি বিপদে পড়ে গেছে। এখন ইউলিসিসের কি বিপদ, কি করবে সে? তো এখন সবাই গান শুরু করছে, ওই অবস্থায় সবাই গান শুরু করছে। গান হচ্ছে কি, গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। আসলে গান শুনছো কখনো? একটা নাটক দেখেছিলাম ছোটবেলায়, জি স্যার। তা ছোটবেলায় একটা নাটক শুনে, তা ওখানে তারা গান করতেছে যে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। তো এদের অবস্থা সেই না, যে পাহাড়ের উপর দিয়ে কি আর জাহাজ চলে? অনেক ভাইরাল হয়েছে। কিন্তু গাঁজা খাওয়ার পর মনে হচ্ছে যেন পাহাড় দিয়েই চলছে নৌকা, আর পানিতে নামবে না। তাদের অবস্থা সেই রকম, যে তাদের আর বাড়ি ফেরার কোনো পথ নেই, আর চলতে চাচ্ছে না। তাই হচ্ছে সবাই মিলে গান শুরু করছে। কি গান দেখি? হচ্ছে দেয়ার ইজ সুইট মিউজিক হেয়ার, দ্য সফটার ফলস দ্যান পেটালস ফ্রম ব্লোন রোজেস অন দ্য গ্রাস। দেখো কি বলছে, চিন্তা করো, যে একটা গোলাপ ফুল বাতাসে, মানে গোলাপ ফুলের একটা পেটাল বা পাপড়ি বাতাসে ব্লো হয়ে সেটা ঘাসে পড়লে পরে যে সাউন্ড হয়, সেটা কি শোনা যায়? বলো, মানে একটা ফুলের পাপড়ি না স্যার, এটা ঘাসের উপরে পড়লো, সেটা কি শুনতে পাই আমরা? শুনতে পাই না। তারপরে বলছে তার থেকেও সফটওয়্যার,
দেয়ার ইজ সুইট মিউজিক হেয়ার, মানে তারা ওই মাতাল হওয়ার পর এক ধরনের সুইট মিউজিক তারা যেন শুনতে পাচ্ছে, এবং এই মিউজিকটা হচ্ছে এত সফটার যে একটা গোলাপ ফুল থেকে একটা পাপড়ি ঘাসের উপর পড়লে যে সাউন্ড হয়, সফট সাউন্ড হয়, তার থেকেও সফটার মিউজিক সাউন্ড। চিন্তা করো কি কল্পনায় চলে গেছে, মানে ওভার সেন্সিটিভ হয়ে গেছে নাকি। অথবা আরো কেমন হতে পারে, অর নাইট ডিউস অন স্টিল ওয়াটার্স বিটুইন ওয়ালস অফ শ্যাডোই গ্রানাইট ইন আ গ্লিমিং পাস। মনে করো কোনো একটা গ্রানাইটে বাঁধা একটা পুকুর আছে বা একটা হ্রদ আছে, সেখানে স্টিল ওয়াটার মানে কি পানি নীরব, তার উপরে শিশির কণা যখন এই পানির উপরে পড়ে, হ্যাঁ, শিশির কণা যখন পানির উপরে পড়ে, ওই পানির উপরে পড়লে পারে যে সাউন্ডটা হয়, সেই সাউন্ডের থেকেও সফটার হচ্ছে কি এই সুইট মিউজিকটা। এই মিউজিকটা যে কোত্থেকে আসছে তা বোঝা যাচ্ছে না, কিন্তু এক ধরনের মিউজিক তাদের কানে বাজছে এবং এত সফট, সেই সফটনেসটাকে বোঝানোর জন্য এই ধরনের মেটাফোর বা সিমিলি ইউজ করা হয়েছে, তুলনা করা হয়েছে। কি কথা বুঝতে পারছো? দুইটা জিনিসের তুলনা করা হলো, একটা হলো গোলাপ ফুলের পাপড়ি বাতাসে পড়লে ঘাসের উপর যে সাউন্ডটা হয় সেই সাউন্ড, অথবা গ্রানাইটে বাঁধা কোনো যে হ্রদ, সেই হ্রদের স্টিল ওয়াটারের উপর নাইট মানে রাতের যে ডিউ বা শিশির, সেই শিশির পড়লে যে সাউন্ড হয়, সেই সাউন্ডের থেকেও সফটার মিউজিক তারা শুনতে পাচ্ছে। বিশাল ব্যাপার। এর টেনিসন ভেবেছিল কি স্বপ্নে নাকি বাস্তবতায়? আচ্ছা, তাই বলছে মিউজিক, বলছে এমন একটা মিউজিক দ্যাট জেন্টলিয়ার অন দ্য স্পিরিট লাইজ, এবং আমাদের স্পিরিটের উপর, আমাদের আত্মার উপর সেই মিউজিকটা এমনভাবে এসে পড়ছে যেন কি অবস্থান করছে বা আমাদের আত্মাকে বিমোহিত করছে বা প্রভাবিত করছে, যেটা হচ্ছে খুবই জেন্টলিয়ার, জেন্টাল থেকে জেন্টলিয়ার, মানে আমাদের হৃদয়টাকে আরো বেশি কি করে তুলছে, উন্মুখ করে তুলছে, মোহিত বা চার্মড করে তুলছে। দেন টায়ার্ড আইলিডস আপন টায়ার্ড আইজ। আবার চিন্তা করো কেমন ভাবে পড়ছে আমাদের স্পিরিটের উপর, দেখো লাইস অন দ্য স্পিরিট, স্পিরিটের উপরে অবস্থান করছে, এবং অবস্থান করছে কিভাবে, যেমন করে ক্লান্ত চোখের পাতা ক্লান্ত চোখের উপরে এসে পড়ে, মানে তোমার চোখটা খুব ক্লান্ত, তোমার ঘুম ঘুম লাগছে, তখন ধীরে ধীরে চোখের পাতাটা যেমন এসে তোমার চোখটাকে ঢেকে দেয়, ঠিক ওই রকম ভাবে ওই মিউজিকটা আমাদের আত্মার উপরে এসে যেন অবস্থান করছে, স্পিরিটের উপরে। ঘুমাই টুমাই যাওনি তো কেউ? বলো। না স্যার। হ্যাঁ ডাক্তার ঘুমাই টুমাই হ্যাঁ, যায়। তাই বলছে দেখো, দেন টায়ার্ড আইলিডস আপন টায়ার্ড আই, কি ফ্রেজ গুলো ইউজ করেছে, হ্যাঁ। দেখো ওয়ার্ড চয়েস, যেগুলো ডিকশন, যে কোথায় কোনটা ইউজ করলে কেমন সেন্স হবে, এবং বলা হচ্ছে মিউজিক দ্যাট ব্রিংস সুইট স্লিপ ডাউন ফ্রম দ্য ব্লিসফুল স্কাইজ। হচ্ছে জানো ওই যে উপরের যে ব্লিসফুল স্কাই, হ্যাঁ, আশীর্বাদপূর্ণ যেসব আকাশ, সেই আকাশ থেকে যেন মিউজিকটা কি করছে, সুইট স্লিপ যেন আমাদের উপরে নামিয়ে নিয়ে আসছে। তাহলে মিউজিক দ্যাট ব্রিংস সুইট স্লিপ, তারা যেন আকাশ থেকে স্লিপকে নিয়ে এসে আমাদের উপরে এসে ফেলছে আর আমরা ঘুমিয়ে পড়ছি, হ্যাঁ। হেয়ার আর কুল মসেস ডিপ, আর এই আশেপাশে রয়েছে কি মস, দেখো মস রয়েছে, মসগুলোকে সোফার মতো মনে হবে, বুঝতে পারছো, সোফার উপর ঘুমিয়ে পড়বে তারা। তাই বলছে হেয়ার আর কুল মসেস ডিপ, মানে এত মস হয়ে আছে যেন একদম গভীর এবং ঠিক তুলোর মতো তুলতুলে বলবে, দেখো। অ্যান্ড থ্রু দ্য মসেস দ্য আইভি স্ক্রিপ, ওই যে আইভি লতা, আর এই মসের ভিতর দিয়ে আইভিগুলো বয়ে চলেছে। অ্যান্ড ইন দ্য স্ট্রিম দ্য লং লিভড ফ্লাওয়ার্স উইপ, এবং এই ঝর্ণার ভিতরে আইভি লতার যে পাতাগুলো, সেই পাতাগুলো যখন পানির ভিতরে আসে, মনে হচ্ছে যেন পাতাগুলো কি করছে, লং লিভড ফ্লাওয়ার্স গুলো যেন কান্না করছে। অ্যান্ড ফ্রম দ্য ক্র্যাগি লেজ দ্য পপি হ্যাংস ইন স্লিপ, এবং ক্র্যাগি মানে কি, ওই যে ফাটল জাতীয় যে লেজ বা ফাটল, তাই তো, ওর ভিতরে পপি ফুলগুলো হ্যাং করে আছে ইন স্লিপ, মানে পপি ফুলগুলোও যেন ঘুমাচ্ছে, ঠিক আছে। তো এরকম আর কি অবস্থা, তাহলে ব্যাপক পরিমাণে মস চারিদিকে, আর এই মসের ভিতর দিয়ে আইভি লতাটা এদিক ওদিক ছুটে চলেছে, এবং স্ট্রিমের ভিতরে যে লং লিভ ফ্লাওয়ারগুলো আছে সেগুলো মনে হচ্ছে না পানির ঝাপটায় যেন কান্না করছে, আর পর্বতের বা পাহাড়ের যে সকল ক্লিপ্ট রয়েছে, ফাটল রয়েছে বা গুহা টাইপের রয়েছে, সেখানে যেন পপি ফুলগুলো কি করছে, ঝুলে আছে, তারপরে ইন স্লিপ, সেগুলো যেন মাথা নিচু করে ঘুমিয়ে আছে। এইরকম একটা পরিবেশ।
দেখো এরা কিন্তু গান করছে কেউ একজন, হ্যাঁ, কারণ এটা দেখো এখানে ইনভার্টেড কমা দিয়ে কিন্তু বলা হয়েছে, হ্যাঁ, ইনভার্টেড কমার মতো করে। আচ্ছা, তো এটুকু বোঝা গেল কি অবস্থা? জি জি স্যার। স্যার, এরা কঠিন জগতে আছে। কঠিন জগতে আছে, হ্যাঁ, আর উঠতে ইচ্ছা করছে না। বলছে হোয়াই আর ইউ ওয়েড আপন উইথ হেভিনেস, এত বুকের ভিতরে এত হেভিনেস নিয়ে ভার নিয়ে চলা কি দরকার? হ্যাঁ, এই হেভিনেস দিয়ে ওয়ে করার কি আছে? মানে এত চিন্তা, সংসার, হ্যাঁ, যুদ্ধ, মারামারি, এগুলো দিয়ে এত হৃদয়টাকে হেভি করে ফেলার কি আছে? অ্যান্ড আটারলি কনজিউমড উইথ শার্প ডিস্ট্রেস, এবং নিজেদেরকে এই হতাশা দিয়ে, ডিস্ট্রেস দিয়ে কনজিউম করে ফেলার কি আছে? কেন আমরা, হোয়াই আর উই, হ্যাঁ, আটারলি কনজিউমড উইথ শার্প ডিস্ট্রেস while all things else have rest from weariness, যেখানে এখানে এখানে দেখা যাচ্ছে কি সব কিছু ওয়ারিনেস থেকে রেস্ট নিচ্ছে। মানে কারো ভিতরে কোনো ওয়ারিনেস নেই, কারো ভিতরে কোনো ক্লান্তিকর অবস্থা নেই, কারণ কি সবাই এখন ওই দুঃখ কষ্ট থেকে সবাই রেস্ট নিচ্ছে। মানে সবাই এখন নেশার জগতে আছে, তাদের মনে আর কোনো যেন দুঃখ ক্লান্তি কষ্ট কিছু নেই। তাহলে সবাই যেখানে এত রেস্ট নিচ্ছে, দূরে থাকছে, সে মানে দূরে অবস্থান করতেছে ওয়ারিনিস থেকে, আমরা হুদাই কেন, হ্যাঁ, এত দুঃখ কষ্ট নিয়ে নিজেদেরকে শেষ করে ফেলবো, কনজিউম করে ফেলবো? অল থিং হ্যাভ রেস্ট, সবাই তো রেস্ট নিচ্ছে। হোয়াই শুড উই টয়েল অ্যালোন, আমরা শুধু কেন একা একই পরিশ্রম করব? উই অনলি টয়েল, আমরাই তো শুধু মনে পরিশ্রম করি। উই আর দ্য ফার্স্ট অফ থিংস, হ্যাঁ, আমরাই মনে হয় প্রথম ব্যক্তি বা প্রথম জিনিস যারা এত পরিশ্রম করি। অ্যান্ড মেক পারপেচুয়াল মন, মন মানে কি, কাতরানো কষ্ট, এবং এত পরিশ্রম করি, আর পরিশ্রম করার কারণেই এত কষ্ট আমরা পাই, এত দুঃখ আমরা পাই। অ্যান্ড স্টিল ফ্রম ওয়ান সরো টু অ্যানাদার থ্রোন, আর একটার পর দুঃখ আর একটা এসে আমাদের কাছে পড়ে, একটার পর একটা দুঃখ যাচ্ছে তো আর একটা দুঃখ আসতেছে। এত দুঃখ পেয়ে লাভ কি ভাই? তাই বলছে, হ্যাঁ, যে এগুলো দরকার নেই তো, এত পরিশ্রম করছি, এই পরিশ্রম করে এত উচ্চাকাঙ্ক্ষা করছি, এত উচ্চাকাঙ্ক্ষা দিয়ে একটার পর একটা দুঃখ আসতেই আছে আসতেই আছে। মনে হচ্ছে যেন নেভার এভার ফোল্ড আওয়ার উইংস, যেন আমরা এমন পরিশ্রম করছি যেন পাখিও তো তাও তার উইংটা একটু ফোল্ড করে, সেও তো একটু আশ্রয় নেয়, সেও তো একটু ডানা গুছিয়ে বসে। কিন্তু আমাদের যে অবস্থা, মনে হচ্ছে যেন আমরা কখনোই আর মনে হয় আমাদের পাখাকে ফোল্ড করব না। নেভার এভার ফোল্ড আওয়ার উইংস। এভাবেই আমরা টয়েল করছি আর দুঃখের পর দুঃখ অনুভব করছি। কি দরকার আছে এগুলো করার? অ্যান্ড সিজ ফ্রম উইন্ডারিং, তা চলো না আমাদের এই উইন্ডারিংটা একটু থামাই। আমরা মনে হচ্ছে যেন এমনভাবে ওয়ান্ডারিং করছি যেন আমরা ওয়ান্ডারিং কখনো থামাতেই পারবো না। বলছে নেভার এভার সিজ ফ্রম ওয়ান্ডারিং, আমাদের এই যাত্রা যেন আর কখনো শেষ হবে না, এ যাত্রা যেন আর কোনো শেষ নেই। তার জন্য বলছি কি, নর স্টিপ আওয়ার ব্রাউজ ইন স্লাম্বার সলিবাম, আমরা যেন আর কখনোই স্লাম্বার হলিবাম মানে কি, ঘুম, ঘুম দিয়ে আমাদের এই স্টিপ ব্রোকে যেন একটু শান্ত করতে পারবো না। স্টিপ কেন বলা হচ্ছে? কারণ আমরা সবসময় জেগে আছি, আমরা সবসময় টেনশনে আছি, আমাদের কপালও যেন ক্লান্ত। তাই কপালকে শান্ত করার জন্য আমরা বাম ইউজ করি, তাই না? মনে হচ্ছে যেন আমাদের এই কপালকে শান্ত করার জন্য যে স্লাম্বারাস বাম দরকার, সে বামও মনে হয় আমরা কখনো আর ইউজ করতে পারবো না। মানে আমাদের কপালকে যেন আমরা শান্তিই দিতে পারবো না। নর হারকেন হোয়াট দ্য ইনার স্পিরিট সিংস, এবং আমরা মনে হয় আর কখনোই আমাদের ইনার স্পিরিট যে কি বলছে সেটা যেন আর কখনো শুনতেই পারবো না। এত ব্যস্ত আমরা। তাহলে আমরা এগুলো একটু থামাই না, তাই না? এত ওয়ান্ডারিং করে লাভ কি? এত কপালকে কষ্ট দিয়ে লাভ কি? এত আমাদের স্পিরিটকে এত জ্বালা দিয়ে লাভ কি? বরং কি করা উচিত? দেয়ার ইজ জয়, নো জয় বাট কাম, বলছে একমাত্র কামনেস ছাড়া আর কোনো আনন্দ কোথাও পাওয়া যাবে না। যুদ্ধ করে কোনো আনন্দ নেই, কষ্ট করে কোনো আনন্দ নেই, আনন্দ হচ্ছে শুধু শান্ত নীরবতার মধ্যে। আর যে নীরবতা আমরা পেয়েছি, এখান থেকে আমরা আর বাড়ি ফিরছি না। সুতরাং হোয়াই শুড উই অনলি টয়েল দ্য রূপ অ্যান্ড ক্রাউন অফ থিংস, তাই তো? যে কেন আমরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা করার জন্য, তাই তো, সব কিছু রূপে বা ক্রাউনে পৌঁছানোর জন্য আমরা হুদাই কেন পরিশ্রম করব? বলো, সব কিছু আমাদেরকে পেতে হবে, সব কিছু আমাদেরকে ধরতে হবে, সবার উপরে উঠতে হবে, এমন ভেবে কেন আমরা শুধু একা একই টয়েল করব? দরকার আছে এত কিছুর? দরকার নাই তো। কি বুঝতে পারছো? পড়াশোনা করে এত লাভ কি? আজকে পড়াশোনা করছি, ফার্স্ট ইয়ার পার হলাম, পরে দেখছি থার্ড ইয়ারে আরো পড়া বেশি, থার্ড ইয়ার পড়া শেষ করব, আবার দেখবো ফোর্থ ইয়ারে আরো বেশি।
আরে বাবা ফোর্থ ইয়ার শেখে তো মাস্টার্স তো আরো বেশি। তারপরে ওর বাবা পড়াশোনা শেষ তো করলাম, তো পড়াশোনা ভালোই ছিল, এখন দেখছি জীবনটা তো অনেক বড়, এত টেনশন নেওয়ার কি আছে? মদ গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকলেই তো হলো, নাকি? ব্যাপারটা এরকম মনে হচ্ছে না? জি স্যার। তা পড়াশোনা বাদ দিয়ে সবাই এখন ঘুমিয়ে পড়ো, তাহলেই হবে। তাহলে এটা কি ইউলিসিসের সম্পূর্ণ বিপরীত না? দেখো তো ইউলিসিস যেটা আমরা পড়েছিলাম, এখানে কি সম্পূর্ণ জি তার স্যার। একটা বিপরীত সেন্স। আচ্ছা, কি এটুকু বুঝতে পারছো তো? কারো সমস্যা আছে বুঝতে কোথাও? না স্যার। আচ্ছা, না স্যার বুঝছি। হ্যাঁ, তবে ঘুমিয়ে টুমিয়ে পড়ো না, তাহলে বিপদ আছে। আচ্ছা, কখনো কেউ মেডিটেশন করছো? মেডিটেশন কলেজে টলেজে শেখানো বা একবার হয়েছে কি আমরা ট্রেনিং এ মেডিটেশন শেখাচ্ছে, হ্যাঁ, মেডিটেশন করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে নাক ডাকা শুরু করে দিয়েছে সবাই, চারিপাশে দেখে নাক ডাকতেছে। বুঝতে পারছো? তাহলে মেডিটেশন এমন একটা জিনিস যে তোমাকে ঘুম পাড়িয়ে দিবে পুরো, তোমার যত টেনশন থাকুক না কেন। মেডিটেশন এমন একটা অবস্থান যেটা তোমাকে তোমার শান্ত করে দিবে শরীরকে, এবং তোমাকে এমন একটা অবস্থান তৈরি যে তুমি ঘুমিয়ে যাবে ওই জায়গায়। স্যার মেডিটেশনের সুবিধা কি স্যার, উপকারিতা কি? অবশ্যই মেডিটেশন উপকার। তোমাকে শুধু একটা জিনিস বলি, মনে করো তোমার খুব ব্যথা করছে, মনে করো তোমার মাথা এত ব্যথা করছে যে একদম হচ্ছে মাথা ফেটে যাবে, তুমি শুধু একটা করবা কি, যে জায়গায় নীরব একটা জায়গা, সেই জায়গায় তুমি চলে যাবা। চলে যাওয়ার পর তুমি নাক দিয়ে, মনে করো 20 বার 20 বার করে তুমি নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিবা, আর মুখ দিয়ে ছাড়বা। এবং এমনভাবে ছাড়বা যেন তুমি ফিল করতে পারছো বাতাস যখন তোমার নাকে ঢুকছে, তোমার তোমার নাকে যে বাতাস লাগছে এটা যেন তুমি ফিল করতে পারবে, এবং মুখ দিয়ে যখন বার করছো, মুখের ভিতরে বাতাসের যে চলাচল সেটা তুমি ফিল করতে, মানে তোমার মনোযোগ থাকবে শুধু বাতাস নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করা। আবার 20 বার করবা কি মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে বের করবা। এই অবস্থান তুমি যদি 20 বার 20 বার 40 বার করো, তোমার মাথা ব্যথা একদম শূন্য হয়ে যাবে। মানে তোমার যে একটা টেনশন ছিল, মাথা তো এরকম ব্যথা করে কখন, যখন আমরা এমন একটা টেনশনে পড়ে যাই, যখন মনে হয় আমি আর কোনো চিন্তা করতে পারছি না, এক জায়গায় যেন হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, তো এই অবস্থা থেকে তুমি কয়েকবার বসে বসে, জাস্ট তুমি বসে বসে করবা, দেখবে তোমার এক ধরনের শান্ত বা নীরব পরিবেশ চলে আসবে, তোমার ব্রেনের ব্যথা সেরে যাবে। তাহলে স্যার মেডিটেশনের ফলে মানে মানসিক শান্তিটা ইমপ্রুভ করা যাবে হ্যাঁ তো? অবশ্যই, মানে তুমি তোমার নিজেকে ইয়া করতে পারবে। আমি নিজেই যখন আমার মাথা ব্যথা করে না, আমি এই কাজ করি, এই বারান্দায় বুয়ে বসি, বসার পর এমনিতেই বসে কয়েকবার দীর্ঘশ্বাস এভাবে করে 30 বার 20 বার করে এটা দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। স্যার ডাক্তার আমারে বলছে রাগ কমানোর ওষুধ। হ্যাঁ অবশ্যই, রাগ কেন, তোমার মনকে এবং ব্রেনকে শান্ত করার জন্য একটা ভালো কিন্তু মাধ্যম। যখন তুমি স্যার মেডিটেশন, হুম, তাহলে ভিজুয়ালাইজেশনটা কি? ভিজুয়ালাইজেশন মানে যে তুমি মনে মনে কল্পনা করবে, এই যে আমরা যা পড়ছি না, তুমি এটাকে হ্যাঁ। মনে করো তুমি মেডিটেশন করবা, এটা একটা তো ইমেজ তুমি পেয়ে গেছো, তখন তুমি মনে মনে কল্পনা করবা যে আমি এখন লোটোস ইটার্সের দ্বীপে চলে গেছি, তাই তো, আমি দেখতেছি সামনে বিশাল পাহাড়। এই যে ভিজুয়ালাইজ করলাম আমরা, যে এটাই এটাই মেডিটেশন। রিডিং কিন্তু এক ধরনের মেডিটেশন, বুঝতে পারছো? মেডিটেশনের কিন্তু অনেক মাধ্যম আছে। এই আমরা যেটা পড়ছি না, এটাও কিন্তু এক ধরনের মেডিটেশন। কারণ কি, আমরা কি আর আমাদের বাস্তব জগতে আছি, নাকি আমাদের মনকে ইমাজিনেশনকে কাজে লাগিয়ে অন্য জায়গাতে আছি? বলো। অন্য জায়গায় হ্যাঁ, চলে এটাই গেছে। একটা একটা মেডিটেশন, ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। রিডিং ইজ ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, রাইটিং ইজ ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। যে তোমাকে মেডিটেশন মানে হচ্ছে কি, তোমার মনটাকে একটা জায়গাতে ফোকাসড করা, সেটা যে কোনো এই জন্যই মাধ্যমে হোক। পড়তে লাগলে ঘুম আসে। হ্যাঁ, পড়তে লাগলে ঘুম আসে, ওই যে, তাই তো, যে তুমি পড়তেছো, না, ঘুমের দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ক্লান্তিকর ঘুম, মানে ক্লান্তি এসে যাচ্ছে, আর একটা হচ্ছে শান্ত অবস্থানে ঘুম। তো যাই হোক, তো এইখানে আমরা মেডিটেশনের জায়গাতে আছি, যে আমরা তা দেখতেছি, হ্যাঁ, ধীরে ধীরে এরকম করে বলবে, বুঝতে পারছো? অনলাইনে সার্চ দিবা, দিয়ে এরকম বলে ধীরে, মানে ধীরে কথাটাই তিনি এত ধীরে ধীরে বলবেন যে ওনার কথাতেই আমাদের ঘুম চলে আসবে। মানে বলে এরকম করে নাকি স্যার, কিরে কেমন আছিস? তো এটা একটু শুনবা, মেডিটেশন সার্চ দিবা, দিয়ে ইয়ারফোন কানে দিয়ে কয়েকবার শুনবা, দেখবা যে ভালো লাগবে। হুম, এটা হচ্ছে ওই যে মহাজাতকের কোয়ান্টাম মেথড। একটা বই আছে, কোয়ান্টাম মেথড নামে একটা বই আছে, বইটা পড়বা, অনেক কিছু, অনেক কিছু। বিশেষ করে ওই বইটা পড়ার পর আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, ওখানে একটা পেয়েছিলাম যে যে কোনো জিনিসের জন্য 72 ঘন্টা টাইম লাগে সুস্থতার জন্য, মানে নিজের শরীর ওই জিনিসটাকে কাভার করতে 72 ঘন্টা টাইম লাগে। এই 72 ঘন্টা তুমি শুধু ওয়েট করবা। তোমার মনে করো যে তুমি খুব মানে রেগে গেছো, মানে তোমার মধ্যে খুব বিতৃষ্ণা তৈরি হয়েছে, তুমি সুইসাইড করতে যাবা, তুমি শুধু 72 ঘন্টা নিজেকে একটু ধরে রাখো। একইভাবে মনে করো তোমার খুব একজন আত্মীয় মারা গেছে,
তুমি নিজেকে আর ধরে রাখতে পারছো না, দেখবে 72 ঘন্টা পর তোমার মা এমনি ঠিক হয়ে গেছে। তোমার সেই কষ্ট বইটার নাম কি জি বললেন স্যার, স্যার? এটা হয় স্যার। হ্যাঁ, যে জাস্ট বইটার 3 দিন বা 24 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে আমাদের শরীর, এমনকি তোমার হাতে কেটে গেছে, কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, শুধু ওই জায়গাটা পরিষ্কার রাখো, দেখবা যে শরীর ওটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে শুরু করেছে। ঠিক আছে, বইটার নাম কি বললেন স্যার? কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম মেথড রাইটার বইটার কি নাম, স্যার? মহাজাতক নামটা। আমি এটা স্যার বললেন না রেখে গেলে মানে 3 দিন ওয়েট করার কথা, বেশিক্ষণ ওয়েট করা লাগে না স্যার, মানে একটু ওই সময়টা হ্যাঁ হ্যাঁ কোনোভাবে কন্ট্রোল করে নিজেকে, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, এবং এই পড়ার বিষয়ে বলা হয়েছে তুমি 24 ঘন্টার মধ্যে আরেকবার রিভাইজ করো জিনিসটা, 24 ঘন্টার মধ্যে দেখো তোমার ওটা সেট আপ হয়ে গেছে মনে। মানে 24 ঘন্টা, সরি 72 ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবা যে কেউ মারা গেলে পরে 4 দিন একটা সভা নেওয়া হয় না, 4 দিনের একটা সভার আয়োজন করা হয় আমাদের, বিশেষ করে বা প্রত্যেক ধর্মে স্যার এরকম ওই একটা যে আছে। এটা এটা ডাক্তাররাও বলে, কারণ ওই যে আম্মা যখন হার্ট অ্যাটাক করলো তখন ডাক্তার বলছিল যে আহ, প্রথম 72 ঘন্টা খুব ক্রুশিয়াল। এই হুম হুম সময়টা যদি সে কোনোভাবে উতরাতে পারে তাহলে একটা থাকে। হুম তো ওই 72 ঘন্টাটাই আর কি মেইন স্যার। হুম হুম হুম। না, ওইটাই যে 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো জিনিসের জন্য। হ্যাঁ, তোমার হাত কেটে গেছে, তুমি ওষুধ খেও না, তোমার গ্যাস ফর্ম করেছে, তুমি ওষুধ খেও না, কিন্তু যেটা তোমার জন্য গ্যাস তৈরি করে সেটা খাওয়া বাদ দাও। তোমার হয়তো জ্বর আসছে, তুমি ওষুধ খেও না তাড়াতাড়ি, তুমি অপেক্ষা করো, খুব মারাত্মক না হলে তুমি অপেক্ষা করো, তুমি তখন একটু ডাব খাও, একটু ডিম খাও, দেখবা যে আস্তে আস্তে তোমার আর ওই ওষুধ খাওয়া লাগবে না। বুঝতে পারছো, ওষুধ খাওয়ার ব্যাপারটাই ভুলে যাবা যে কোনো রোগ হলে ওষুধ খাইতে হয়। স্যার, আপনি যে কেটে যাওয়ার ব্যাপারটা বললেন, হুম। কেটে গেলে যে ওষুধ লাগাতে দেয় বা খেতে দেয়, এটা মূলত যাতে কোনো সংক্রমণ হ্যাঁ, ওই সংক্রমণ জন্য না বললাম যে ঘটে এই ওই জন্য জন্য। আমাদের শরীরটারই একটা ক্ষমতা আছে। আগে তো ওষুধ ছিল না মানুষের এত। আমার কি হয়েছে জানো, আমার যখন হাত কেটে ছোটবেলায়, জাস্ট ওই যে ঘাস আছে না, ঘাস, দুর্বা ঘাস, ওর হ্যাঁ রস, হ্যাঁ স্যার, এটা ওর আমরা রস দেওয়া হতো। তারপরে স্যার গাঁদা ফুলের পাতা। গাঁদা ফুলের পাতা দিয়ে ধরাই রাখতাম, যত করে কেটে গেলে, মানে খুব বেশি মারাত্মক না হয়ে গেলে, তারপর হচ্ছে মনে করো তোমার হচ্ছে চুন ছিল, ওই চুন দিয়ে ধরে টিপে রাখতাম, মানে শুধু রক্ত যাতে না বার হয় আর ওই জায়গাটা যেন একটু ইয়া হয়ে যায়, যেন সংক্রামক না হয়। মানে ওই ওই অ্যাসিডিক যে পাতার রসগুলো, এটা হচ্ছে অ্যাসিডিক, যে অ্যাসিডিকগুলো ওখানকার জীবাণুগুলোকে ধ্বংস করে দিবে, এবং পরবর্তীতে তোমার শরীর ওইটাকে অটোমেটিক মানিয়ে নেবে। তোমাকে শুধু পরিষ্কার রাখতে হবে। তুমি ওষুধ খেলে তো তোমার শরীরের ভিতরে ইমিউনিটি পাওয়ারটা এমনি কমে গেল, তোমার শরীর বুঝে যাবে যে আমার আর প্রয়োজন নেই, ওরা ওষুধ দিয়ে এটা ঠিক করতে পারে। বুঝতে পারছো, তোমাকে শরীরকে বোঝাতে হবে যে তোমার কাজ তুমি ঠিক করে নাও। ওই বইটাতে এরকম সুন্দর করে বলা ছিল, বুঝতে পারছো। আমি মানে ওইটা পড়ার পরে এইচএসসিতে সম্ভবত আমি বইটা পেয়েছিলাম, পড়ার পর আমার কাছে মনে হয়েছে এবং সেগুলো আমি ফলো করেছি, এবং সত্যি তাই যে আমাদের শরীরটার নিজস্ব যে শক্তি, তাকে সেই শক্তিটা দিতে হবে যে তুমি এই কাজটা করো। এবং আমি খুবই কম ওষুধ খাই, মানে ওষুধ মানে খাই না বললেই চলে। আমি গ্যাসের ওষুধের নামও পর্যন্ত বলতে পারবো না যে গ্যাসের ওষুধের নাম কি। বুঝতে পারছো, তো ওই বইটা একটু পড়বা, তার মেডিটেশন অনেক কাজ আছে, অনেক ভালো। এবং রিডিং একটা ভালো মেডিটেশন, আমি এটাতে ইয়া করি। তো যাই হোক, তাই বলছে দেখো, এই যে তোমরা অনেক সময় ইউটিউব ভিডিও টিডিও দেখতে দেখতে মাথা গরম হয়ে যায় না, তখন আর মনে হয় কিচ্ছু ভালো লাগতেছে না, মানে ব্রেন বেশি ব্যস্ত হয়ে গেছে, অনেক বেশি কাজে লাগিয়েছো, তখন ব্রেনটাকে একটু শান্ত অবস্থানে নিয়ে আসো, দেখো যে। আর বর্তমান তো আমাদের ব্রেনটা ব্যস্ত বেশি, আমরা শান্ত রাখতে পারি না, কারণ উই আর অলওয়েজ বিজি। যাও, এইবার তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম যে কেন আমরা পরিশ্রম করো, এত কিসের কি দরকার, এত দরকার নাই তো, শান্তি করে পৃথিবীতে ঘুমাবো, খাবো দাবো, তারপর মারা যাবো, এই তো, এত কিছু করে কোনো লাভ নাই। তাই হচ্ছে লু ইন দ্য মিডল অফ দ্য উড, বলতে দেখো না, ওই গাছের কথায় ভাবো, এই বনের কথায় ভাবো, দ্য ফোল্ডেড লিফ ইজ উড ফ্রম আউট দ্য বার্ড উইথ উইন্ডস আপন দ্য ব্রাঞ্চ। উ মানে কি বলতো, উ মানে কি আদর করা বা ভালোবাসা নাকি। তাই বলছে দ্য ফোল্ডেড লিফ ইজ উড, বলছে দেখো পাতা, পাতা ফোল্ড থাকে না প্রথমে, কচি পাতাগুলো কি আর একটা পাতার ভিতরে থাকে, তাই না, এরকম করে একটা পাতা বেরিয়ে যায়, আর একটা পাতা আসে, আর একটা পাতা হয়। তাই বলছে কি দ্য ফোল্ডেড লিফ, যে লিফটা ফোল্ডেড হয়ে আছে তাকেও ভালোবাসে, দেখো, ইজ উড ফ্রম আউট দ্য বার্ড উইথ উইন্ডস আপন দ্য ব্রাঞ্চ। তাহলে ওই ব্রাঞ্চের উপরে, তাই তো, বার্ড থেকে যখন তার উপর দিয়ে বাতাস বয়ে যায়, তখনও মনে হয় যেন ওই বাতাস কি করছে, ওই বার্ড কি করছে, ওই ফোল্ডেড লিফকে ভালোবাসছে। অ্যান্ড দেয়ার গ্রোজ গ্রিন অ্যান্ড ব্রড অ্যান্ড টেক্স নো কেয়ার,
তারপরে পাতাগুলো বড় হয়ে যায়, পাতাগুলো বড় হয়ে যায়, গ্রিন হয়ে যায়, ব্রড হয়ে যায়। তারপর আর কে কে খেয়াল করে? টেক্স নো কেয়ার। তাহলে যখন সে জন্মাচ্ছে, যখন সে ফোল্ডেড আছে, তখন তাকে সবাই যত্ন করে। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়ে যায়, সবুজ হয়ে বড় ব্রড হয়ে যায়, তখন আর কে যত্ন নেয়? আর কি গাছ যত্ন নেয় পাতার? বলো। একইভাবে সান স্টিপড অ্যাট নুন অ্যান্ড ইন দ্য মুন লাইটলি ডিউ ফেড। সেটা যখনই হোক, সে নুনে যখন সান স্টিপে চলে আসে, গরম পরিবেশ, তখনও কেউ কেয়ার করে না। ইন দ্য মুন লাইটলি ডিউ ফেড, আবার যখন পাতার উপরে ডিউ পড়ে, তাই তো রাতের বেলায়, তখনও কেউ কেয়ার করে না। কেউ কারো কেয়ার করে না। গাছের কি কেউ কেয়ার করে? করে না। তারপরে আস্তে আস্তে সেটা কি হয়ে যায়? টার্নিং ইয়েলো, তারপরে একসময় বৃদ্ধ হয়ে ইয়েলো হয়ে যায়, তারপরে ফলস অ্যান্ড ফ্লট ডাউন দ্য ইয়ার, তারপরে বাতাসে পড়ে সেটা উড়ে যায়। দেখো, পাতা দিয়ে উদাহরণ দিল। তাহলে একটা পাতা জন্মের আগ পর্যন্ত তাকে সবাই যত্ন করছে। জন্ম হওয়ার পর আর কে কেয়ার করছে? সে নিজেই বড় হলো, তার উপর রোদ পড়ুক, তার উপর ডিউ পড়ুক, যাই পড়ুক না কেন, কেউ কেয়ার করছে না। টেক্স নো কেয়ার, রাদার টার্নিং ইয়েলো ফলস, সেই ইয়েলো হয়ে পড়ে যায়, অ্যান্ড ফ্লটস আর ডাউন দ্য ইয়ার, তারপরে বাতাসে উড়ে চলে যায়। কে কেয়ার করলো? কত যুক্তি দেখছো? কোনো যুক্তিতে খাওয়া যাবে না নাকি? লু এবার বলছে, দেখো না, সুইট এন্ড উইথ দ্য সামার লাইট, দ্য ফুল জুস অ্যাপেল ওয়াক্সিং ওভার মেলো ট্রুপস ইন সাইলেন্ট অটাম নাইট। তারপরে সুইট এন্ড উইথ দ্য সামার লাইট, যে আপেলটা, হ্যাঁ, যা ফুল জুসড অ্যাপেল, হ্যাঁ, অ্যাপেলটা দেখতে একদম ফুল জুসড এবং পুরো মেলো হয়ে গেছে, পুরো শ্বাসে ওয়াক্সিং হয়ে মেলো হয়ে গেছে, সেটাও সামার লাইটে কত সুন্দর লাগে দেখতে। সেও কি টিকে থাকে? বলো। সামার লাইটে যে এত ফুল জুসড একটা মেলো কালার ছিল, সেও কি হয়ে যায়? ড্রপস হয়ে যায় ইন আ সাইলেন্ট অটাম নাইট। সেও অটামের নাইটে সেও পড়ে যায়, ড্রপস করে। অল ইটস অ্যালোটেড লেন্থ অফ ডেইজ দ্য ফ্লাওয়ার রাইপেন্স ইন ইটস প্লেস। আর যে যা ফুল, তাকে যতটুকু লেন্থ দেওয়া হয়েছে ডের, সেই অ্যালোটেড বরাদ্দকৃত সময়ের মধ্যেই ফুল কি হয়ে যায়? রাইপেন হয়ে যায়, ইন ইটস প্লেস, রাইপেন্স অ্যান্ড ফেডস অ্যান্ড ফলস অ্যান্ড হ্যাথ নো টয়েল। তারাও বাঁচার জন্য কোনো পরিশ্রম করে না। ফার্স্ট রুটেড ইন দ্য ফ্রুটফুল সয়েল, তারপরে সেই ফলটা পড়ে যায়, পড়ে গিয়ে মাটিতে রুট হয়ে যায়, তারপর আবার সে ফ্রুটফুল হয়ে একটা নতুন গাছ জন্ম দেয়। তাদের ভিতরেও তো কোনো তাড়াহুড়ো নেই। ড্যাফোডিল ফুলের হয়তো সকাল পর্যন্ত ভোরে ফুটলো, সকালেই শেষ হয়ে গেল, তাহলে এটা তার ডেট। আমিও জন্মেছি, আমি 60 বছর বাঁচি, 30 বছর বাঁচি, 50 বছর বাঁচি, বা 100 বছর বাঁচি, তারপর আমিও মারা যাব। কই, তারা তো কোনো টয়েল করছে না, তারা তো কোনো কিছু নিয়ে খুব তাড়াহুড়ো করছে না, তাহলে আমরা এত তাড়াহুড়ো কেন করব? বলো, দরকার আছে কার তাড়াহুড়ো? পরীক্ষা যেদিন হয় হোক, আমরা পড়বো না, আমরা এক লাইন করে প্রতিদিন এক লাইন করে পড়বো, এক সেন্টেন্স করে পড়বো, হবে না? এত তাড়াহুড়ো করে তো লাভ নাই, প্রতিদিন এক সেন্টেন্স করে পড়বো। যা হয় হবে, যাতে বিশ্ববিদ্যালয়ে যা করে করুক আমাদের, আমরা পড়ার দরকার, আমরা ধীরে সুস্থেই পড়বো, এত পরিশ্রম করার কোনো দরকার নেই। আচ্ছা, কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, হেটফুল ইজ দ্য ডার্ক ব্লু স্কাই। ওরে বাবা, আকাশটা দেখলেই আমাদের এখন ঘৃণা লাগতেছে। হ্যাঁ, ডার্ক ব্লু স্কাইটা এখন তাদের কাছে কেমন লাগছে? হেটফুল। ভল্টেড ওভার দ্য ডার্ক ব্লু সি, যেন পুরো ডার্ক ব্লু স্কাইটা ডার্ক ব্লু সি এর উপরে ভল্ট করে আছে, যেন ঢেকে আছে। হ্যাঁ, বলছে ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, মৃত্যুই যেখানে জীবনের শেষ। ও হোয়াই শুড লাইফ অল লেবার বি, তাহলে কেন পুরো জীবন ধরে আমাদের লেবার করতে হবে? মৃত্যুই যেখানে সব শেষ করে দিবে, তাহলে আমরা হুদাই পরিশ্রম করবো কেন? সুতরাং লেট আস অ্যালোন, একা থাকতে দাও না, নিজেকে একা একে ধরো। টাইম ড্রাইভস অনওয়ার্ড ফাস্ট, টাইম সামনের দিকে যাচ্ছে, যাক, টাইম তো সামনের দিকে যাবেই। অ্যান্ড ইন আ লিটিল হোয়াইল আওয়ার লিভস আর ডাম, হয়তো আর এইভাবে টাইম নিজের মতো করে দ্রুত যাচ্ছে, হয়তো কিছুদিন পর আমাদের লিভ কেমন হয়ে যাবে? ডাম হয়ে যাবে। মানে কি? ইন আ লিটিল হোয়াইল আওয়ার লিভস আর ডাম, মানে কি? লিভস আর ডাম বলতে কি বোঝাতে চাইলো?
আমরা হয়তো কথাও বলতে পারবো না বা বোবা হয়ে যাবে এরকম না, বলো তো এটা সিম্বলিকলি কি বোঝাতে চেয়েছে? লিটিল হয় আওয়ার মারা যাবো। মারা যাওয়া, হ্যাঁ মারা যাওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, যে সময় যে হারে চলছে, সময় তো ফাস্ট আগাচ্ছে, হয়তো এমন হবে যে কিছুদিন পরে আমরা আমাদের লিপ ডাউন হয়ে যাবে, মানে আমরা মারা যাব। সুতরাং লেট আস অ্যালোন, এত ঝামেলা করো না তো, একা থাকতে দাও, একা একই থাকো। হোয়াট ইজ ইট দ্যাট উইল লাস্ট? কি আছে পৃথিবীতে যেটা টিকে থাকবে? কোন জিনিসটা পৃথিবীতে টিকে থাকে? অল থিংস আর টেকেন ফ্রম আস, সব কিছু তো আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড বিকাম পোর্শনস অ্যান্ড পার্সেল অফ দ্য ড্রেডফুল ফাস্ট, এবং যা কিছু নিয়ে নেওয়া হয়েছে তা তো ওই ভয়ানক পাস্টের পোর্শন বা পার্সেল হয়ে গেছে। তা অতীতের বিষয় নিয়ে আমরা ভাববো কেন? অতীত গেছে, যাক, টাইম পাস হয়ে গেছে, এরকম কত গেছে, তাই না? সেগুলো সব পাস্টের ব্যাপার। সব কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আত্মীয় নিয়েছে, বন্ধু নিয়েছে, সময় চোর চলে গেছে, চেহারা চোর চলে গেছে, নাকি? সেগুলো হয়ে গেছে পাস্টের ব্যাপার। তো কেন ওগুলো নিয়ে আমরা ভাববো? তা পৃথিবীতে কোন জিনিসটা বেশি দিন টিকছে? হচ্ছে হোয়াট ইট ইজ দ্যাট উইল লাস্ট, কোন জিনিসটা আছে যেটা নিয়ে আমরা টিকে থাকবো, যেটা টিকে থাকবে আজীবন। সুতরাং এগুলো নিয়ে ভেবো না, লেট আস অ্যালোন। হোয়াট প্লেজার ক্যান উই হ্যাভ টু ওয়ার উইথ ইভিল, ইভিলের সাথে যুদ্ধ করে আমাদের লাভটা কি? খারাপ তো খারাপই, আজ পর্যন্ত কোনো খারাপকে দমন করা গেছে পৃথিবীতে? বলো, এত যুদ্ধ হয়েছে, এত সংগ্রাম হয়েছে, এত ধর্মকর্ম হয়েছে, ইভিল কি পৃথিবী থেকে গেছে? বলো। তাই বলছে হোয়াট প্লেজার, কি মজা আছে ইভিলের সাথে যুদ্ধ করার? ইজ দ্যার এনি পিস, কোনো শান্তি আছে? ইজ ইন এভার ক্লাইম্বিং আপ দ্য ক্লাইম্বিং ওয়েভ, হ্যাঁ, এই যে বিশাল বিশাল ঢেউ, প্রতিনিয়ত ঢেউর উপরে ওঠার মধ্যে কোনো শান্তি আছে? এই জাহাজ আমাদের চলবে আর ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে সংগ্রাম, এত কিছু করার কি আছে? কিচ্ছু নাই। অল থিংস হ্যাভ রেস্ট, সবাই রেস্ট নিচ্ছে। রাইপেন টুয়ার্ড দ্য গ্রেভ ইন সাইলেন্স, তারপরে রেস্ট নিতে নিতে আস্তে 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 পেকে গিয়ে কবরে চলে যাচ্ছে নীরবে। রাইপেন, ফল অ্যান্ড সিজ, জন্মাচ্ছে, জন্মের পর পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। অতএব গিভ আস লং রেস্ট অর ডেথ, ডার্ক ডেথ অ্যান্ড ড্রিমফুল ইজ, অতএব চলো আমরা সবাই লং রেস্ট নিয়ে ফেলি, আর না হয় মারা যায়। ডার্ক ডেথ, ড্রিমফুল ইজ, মরণের ভিতরে রয়েছে কি শান্তিময় একটা পরিবেশ। সেই এই শান্তি নেওয়ার জন্য কে নেই? তাহলে যখন কোনো কিছুই পৃথিবীতে চিরদিনের জন্য থাকবে না, তাহলে এত টেনশন করার কি আছে? আজকে যে 10 তলা বিল্ডিং বানাইলো, সেও তো বেশি দিন বাঁচবে না। আর 10 তলা বিল্ডিংয়ের যে সুন্দর করে চকচকে রং টং করে তৈরি করা হয়েছে, সেটাও তো কয়দিন পর রং জ্বলে যাবে এবং ওল্ড মডেল হয়ে যাবে। তার জন্য এত পরিশ্রম করার কি আছে? দেখো, কিছু বোঝা গেল? তাহলে কি সবকিছু ছেড়ে দিব নাকি আমরা এখন দেশেই লোটসের দেশে চলে যাব? লোটাস পাতা দিক থেকে স্যার কথাগুলো তো ঠিকই আছে স্যার, হ্যাঁ, ঠিকই আছে এত না? কেন? হ্যাঁ। এত লোভ দরকার কি না? ওই যে টেম্পটেশন দিয়ে কি হবে, হ্যাঁ, যখন সবই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো এই জন্য তো কবিরা ভাবায় কোনো না কোনোভাবে একটা সেটিং তৈরি করে নিয়ে এসে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে পারবে না, মনে হবে যে যা বলছে সব ঠিকই তো আছে। ইউলিসিস যা বলছে সবই ঠিক ছিল, আবার ইনি যা বলছে সেটাও ঠিক আছে, নাকি? যে জীবনের কি বলে, তাই তো। হ্যাঁ, তাহলে আমরা কোন দিকে যাব? হাউ সুইট ইট ওয়ার, কত মজা না দেখো, হিয়ারিং দ্য ডাউনওয়ার্ড স্ট্রিম, এই যে স্ট্রিম দিয়ে ঝর্ণা দিয়ে পানি পড়ছে, আর এই ঝর্ণার পানির যে সাউন্ড, এই সাউন্ডটা শুনতে কত মজা লাগছে না? উইথ হাফ শাট আইজ এভার টু সিম ফলিং অ্যাজ লিপ ইন আ হাফ ড্রিম, মানে ওই যে হাফ শাট আইজ মানে কি, ক্লান্ত, মানে কি ঘুম ঘুম চোখ, আর চারিপাশে ঝর্ণার পানি পড়ছে, ঝর্ণার পানির চারিদিকে সাউন্ড, হ্যাঁ, এইভাবে শুনছি, আর আস্তে আস্তে ফলিং অ্যাজ লিভ ইন আ হাফ ড্রিম, এবং হ্যাঁ, স্বপ্নের ভিতরে যেন আমরা শুনছি, হাফ ড্রিমের ভিতরে আমরা এগুলো শুনছি, কত মজা না? হ্যাঁ, টু ড্রিম অ্যান্ড ড্রিম লাইক ইয়ন্ডার অ্যাম্বার লাইট, হচ্ছে ওই যে অ্যাম্বার লাইট জ্বলছে, অ্যাম্বার কালার তো আমরা দেখেছিলাম, তাই না? যে সূর্যের বা চাঁদের হ্যাঁ আলো স্যার, যখন ওই যে লাইটে পড়ছে, বুঝি দেখো না কত সুন্দর অ্যাম্বার একটা লাইট, ওই লাইটের মতো স্বপ্ন দেখতে দেখতে কত ভালো লাগছে। হ্যাঁ, which will not leave the mire bush on the height to hear each other's whisper peace eating the lotus day by day, এভাবে প্রতিদিন আমরা লোটস খাবো আর সবাই সবার উইসপারিং স্পিচ শুনবো। এতে কি কি হবে না? which will not leave the mire bush on the height, হ্যাঁ, মায়ার বুশ কি, মায়ার আমরা ডিমেজ দেখে আসি।
মায়ার গাছ, ঝোপ, এই যে এরকম মায়ার, এটা সুগন্ধি গাছ কিন্তু, হ্যাঁ, এর কাঠ কিন্তু সুগন্ধি কাঠ, এই যে আঠা আছে না, এগুলো কিন্তু সুগন্ধি হিসাবে কাজ করে। তো যাই হোক, এই যে ফ্র্যাঙ্কেনসেস মায়ার ট্রি, জিসাস ক্রাইস্টকে যে দিয়েছিল না, আমরা পড়েছিলাম গিফট অফ দ্য মেজায়ে, সুগন্ধ। তাই বলছে হুইচ ইজ নট লিভ দ্য মায়ার বুশ অন দ্য হাইট, কোনটা ছাড়বে না, ওই যে অ্যাম্বার লাইট অ্যান্ড ড্রিম, সেখান থেকেও সুগন্ধ আসবে, হ্যাঁ, এবং আমরা একজন আরেকজনের শুধু কথা বলবো যখন, তখন উইসপারিং মনে হবে, হ্যাঁ, এবং আমরা এভাবেই ইটিং দ্য লোটোস ডে বাই ডে টু ওয়াচ দ্য ক্রিস্পিং রিপলস অন দ্য বিচ, আর এই যে সমুদ্রের সৈকতে সমুদ্রের ঢেউ এসে যখন রিপলিং হয়েতে পড়বে, রিপল মানে কি দেখছো না, যে সমুদ্র সৈকতে যখন গেছি তখন ঢেউ এসে সৈকতে পড়েছে, দিয়ে ঢেউ হয়ে আবার পিছিয়ে গেছে, এই যে রিপলিং সাউন্ড, তাই তো, এগুলো আমরা দেখব। অ্যান্ড টেন্ডার কার্ভিং লাইন্স অফ ক্রিমি স্প্রে, ক্রিমি মানে কি, ক্রিমি টাইপের, তাই তো, ক্রিম টাইপের যে স্প্রে মানে হচ্ছে টেন্ডার কার্ভিং লাইন, মানে কি ওই যে সমুদ্র সৈকতে যখন পানিটা আবার পিছিয়ে যায় বা সমুদ্রের দিকে ডাউনওয়ার্ড চলে যায়, তখন তবে এক ধরনের লাইন, কার্ভিং লাইন তৈরি হয়, এগুলো আমরা দেখব। এভাবে আমরা দেখে দেখে সময় নষ্ট করব, মানে সময় পার করে দিব। টু লেন্ড আওয়ার হার্টস অ্যান্ড স্পিরিট হোলি টু দ্য ইনফ্লুয়েন্স অফ মায়াল মাইন্ডেড মিলানকোলি, আর এভাবেই আমরা আমাদের হৃদয়টাকে এবং স্পিরিটটাকে পুরোপুরি দিয়ে দিব কার হাতে, ওই যে মায়াল মাইন্ডেড মিলানকোলির হাতে দিয়ে দিব, আমাদের হার্ট এবং স্পিরিটকে লেন্ড করে দিব। লেন্ড করা মানে কি, দিয়ে দেওয়া, তাই তো, ধার দিয়ে দেওয়া। তার মানে কি, আমরা মেলানকলির মধ্যেই থাকবো। এই মেলানকলি তো আর সরফল নয়, এখানে এক ধরনের শান্তি আর শান্তির জায়গা আমরা পাবো। তাই বলতে টু মিউজ অ্যান্ড ব্রুড অ্যান্ড লিভ এগেইন ইন মেমোরি, এবং আমরা বসবাস করবো মেমোরির ভিতরেই। মেমোরিতে আমরা আমাদের বাড়ির কথা ভাববো, যুদ্ধের কথা ভাববো, সন্তানের কথা ভাববো, বাস্তবে আর দরকার। তাই বলছে টু মিউজ অ্যান্ড ব্রুড অ্যান্ড লিভ এগেইন ইন মেমোরি উইথ দোজ ওল্ড ফেসেস অফ আওয়ার ইনফ্যান্সি, সেই ছোটবেলায় কত ফেস যেগুলো এখনো মনে পড়ছে, বন্ধু বান্ধব, পিতা মাতা, হ্যাঁ, তাদের কথা মনে পড়বো মেমোরিতে। হিপড ওভার উইথ আ মাউন্ট অফ গ্রাস টু হ্যান্ডফুল অফ হোয়াইট ডাস্ট শার্ট ইন অ্যান আর্ন অফ ব্রাস, মানে কি বোঝালো, এইভাবে মনে করতে 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 করতেই আমাদের জীবনটা চলে যাবে কোথায়, হিপড ওভার উইথ আ মাউন্ট অফ গ্রাস, মানে কি আমরা কবরে ঢুকে যাব, আমাদের কবরের উপরে কি হবে, সেই এলিজির মতো, হ্যাঁ, যে মাউন্ট অফ গ্রাস সৃষ্টি হবে। অথবা টু হ্যান্ডফুল অফ হোয়াইট ডাস্ট, যদি কবর দেওয়া হয় তাহলে আমরা আমাদের উপরে ঘাসের, হ্যাঁ, ঢিবি হবে, আর যদি আমাদের পুড়িয়ে ফেলা হয় তাহলে হয়তো হ্যান্ডফুলস অফ হোয়াইট ডাস্ট হবে, যেগুলো কোথায় রাখা হবে, শার্ট ইন অ্যান আর্ন অফ ব্রাস, যেগুলো হয়তো ব্রাসের আর্নের মধ্যে শার্ট করে রাখা হবে। এই তো জীবন, আর কিছু। কিন্তু স্যার হুম, এদের কি ক্ষুধা পাবে না স্যার? এরা লোটস কি খাবে, লোটস খাবে বলছে না, ওটাই খাবো শুধু। মানে ওটা খেলেই হয়ে যাবে স্যার? হ্যাঁ, তাহলে যদি ক্ষুধা না পায় তাহলে তো এত কাজ করারও দরকার নেই। হ্যাঁ, স্যার, বলছে মানুষ তো প্রচুর সবকিছু পরিমাণে করতে লোটস পেরে। ফোটে, হ্যাঁ, লোটস ওখানে প্রচুর আছে, খাও দাও আর শুয়ে শুয়ে শুধু প্রকৃতি দেখো, এই হচ্ছে ব্যাপার। গাজা এটা। হ্যাঁ, গাজা বলে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। আচ্ছা, তো সবাই বুঝতে পারছে এ পর্যন্ত কত দূর আছে জি এখনো? স্যার। আহ, স্যার এখন একটু কবিতার লেন্থ গুলো এমন যে একদিনও শেষ হবে না, আবার 2 দিন লাগবে না, তাই আছে তো। হ্যাঁ। তো যাই হোক, তাহলে এ পর্যন্ত আমরা পড়লাম এটা সব গাজাই স্যার, এগুলা না হলে এরা এটা কিভাবে সম্ভব কিভাবে স্যার? সম্ভব এগুলা না? খায় আবার। জি স্যার, আচ্ছা আচ্ছা গাজারই নাম দিছিল ওটা। আচ্ছা, তাহলে আমরা আগামী দিন এটা শেষ করার পর আরেকটা আছে না, ওটাও পড়বো, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাবে, মানে 3 দিনে 2টা পড়ে ফেলতে পারবো। ওটাও হ্যাঁ স্যার। এমন একটা লেন্থ যেটা অর্ধেক অর্ধেক হবে। হ্যাঁ, ওটা বেশি হবে না স্যার। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে এখানে আজকে রাখি, কারণ এটা শুরু করলে আরো 20 মিনিট লেগে যাবে, কারণ এই দ্রুত পড়ার চেয়ে একটু মজা করে না পড়লে আসলে কবিতাটা ফিল আসে না, বুঝো না, পিনিক হয় না। পিনিক বুঝো? ছেলে মেয়ে বাচ্চারা পিনিক বলে না? হ্যাঁ, হ্যাঁ, সেই নেশা করে বলে পিনিক হয়। তবে এরকম কবিতা পড়তে তো পিনিক না হলে হয় বলো? আচ্ছা, ঠিকই আছে। হ্যাঁ, একটু ফিল করতে হবে তো। আচ্ছা,
তাহলে তোমরা একটু নিজেরা একটু পড়ার চেষ্টা করবে যদি পারো, হ্যাঁ, তাহলে আমরা দ্রুত একটু শেষ করতে পারবো। আর তোমাদের বই থেকে এই যেটুকু পড়লাম এগুলো সামারি টামারিগুলো একটু পড়ে ফেলবা, তাহলে আগামী দিনের মধ্যে এটা হয়ে যাবে। তারপর আমরা টিথনাসে যাব, ওখানে আর এক পিনিক, হ্যাঁ, ওটা আর এক ধরনের, মানে এই কবিতাগুলো কিন্তু ভালো লাগে। হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ স্যার, এগুলো তো ভালোই লাগতেছে স্যার। ভিক্টোরিয়ান পয়েমগুলো কিন্তু খারাপ লাগে না আমার, প্রত্যেকটা কবিতা কিন্তু ভালো লাগে আমার, বড় হলেও না স্যার, এই যে ওদের কবিতা। কষ্টের কথা যে আমরা বললাম যে ইনোনি, ওখানেও স্যার ভাবার অনেক বিষয় আছে, তার কষ্ট, তার বর্ণনা, এক একজনের কি, বাপরে বাপ, খুবই ভালোই স্যার, এগুলা ব্রেন খাটের লেগছে আর হ্যাঁ, কি। তাহলে তুমি আর্টিস্টের উপরে আর্টিস্ট, হ্যাঁ, তারা কেউ ছবি জি আঁকে স্যার, রং তুলি দিয়ে, আর কি কেউ রং দিয়ে কি শুরু করে। একটা এদের এই চিন্তা ভাবনা ছিল স্যার, এক একজনের কি বর্ণনা, বাপরে বাপ। এভাবে যদি স্যার অন্য কোনো ছেলে বা মেয়েকে বলে, বা মেয়ে বা ছেলেকে বলে, তো সব পটে যাবে সবাই স্যার। তাই না? আচ্ছা আচ্ছা, সানজিদা কিছু বলতে চাচ্ছ? হাত তুলেছো মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার, আমি আসসালাম। দুইটা কথা বলতে চাচ্ছি হ্যাঁ, বলো। আপনার সঙ্গে। স্যার, আমার হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে হুম পরিচিতি হচ্ছে মানে আমি এই বছর আর কি ইমপ্রুভ দিছিলাম, হুম তো আমার সি আসছে। হুম এখন কি আপনি আবার, এখন যে আবার রেজিস্ট্রেশন করতে বলতেছে, আমি কি রেজিস্ট্রেশন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবা। হুম করতে পারবো তাহলে? তুমি কলেজে মানে যাবা, এই হ্যাঁ, তুমি কলেজে গিয়ে খোঁজ নাও যে তোমার নামটা এসেছে কিনা। মানে যতজন পরীক্ষা দিতে দিতে পারবে এই সেশনে, যতজন পরীক্ষা দিতে পারবে সবার একটা লিস্ট আসে, সেখানে তোমার নামটা আছে কিনা তুমি শুধু দেখবা। আচ্ছা স্যার। স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি আমি শুধু ল্যাঙ্গুইস্টিক্স ছাড়া আর কোনো বই নিই নাই আর কি। আর হচ্ছে আর যা আপনি পিডিএফ শেয়ার করতেছেন ওগুলা পড়তেছি। আর হচ্ছে একজন আপু থেকে আর কি, উনি আমাকে হচ্ছে ওই যে আপনার অল ইন ওয়ান এরকম স্টাডি গাইড গুলা থাকে না, হুম উনি আমাকে সাজেস্ট করতেছেন ওগুলা নেওয়ার জন্য। এখন স্যার, আপনি তো আমাদেরকে নোট করে দিচ্ছেন, কিন্তু মানে ওই স্টাডি গাইড গুলা কি নেওয়া উচিত হবে, নাকি ওগুলা না নিয়ে আমি টেক্সট গুলা নিতাম? অল ইন ওয়ান কে তোমাকে বলেছে কিনতে? জি স্যার, অল ইন আমার ফোর্থ ইয়ারে একজন আপু বলতেছে আর কি, ওনার বইগুলা বিক্রি করতে চাচ্ছে। ও আচ্ছা তো উনি আচ্ছা। হচ্ছে আটটা আটটা বিষয়ের স্টাডি গাইড আর হচ্ছে আপনার অল ইন ওয়ান, এই 9টা বই উনি সেল দিবেন আর কি। আমি তো তো অল ইন বলতেছে যে আমি তো অল ইন ওয়ানকে যথেষ্ট পরিমাণ ঘৃণা করি। তুমি হচ্ছে পড়া বাদ জি দাও, স্যার, অল ইন ওয়ান বই কিনে পড়াচ্ছে, বলছি বুঝতে স্যার। পারছো? হুম তাহলে যে স্টাডি, জি স্যার, তাহলে টেক্সট নেওয়াটা উচিত হবে না, অবশ্যই মানে অবশ্যই, টেক্সট বেশি নেওয়াটা বেশি বেটার পড়বা, হবে? হ্যাঁ পড়বা। একটা জিনিস তোমাকে আমি বলি, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে যারাই তোমাদের সাথে, আমার প্রথম থেকে যারা আছে আর যারা নতুন জয়েন হচ্ছে, এদের মধ্যে কিন্তু তোমরা একটা পার্থক্য খেয়াল করবা সবসময়। কথা বুঝতে পারছো? জি স্যার, এই জন্যই আর কি হুম আপনি তো আমাদেরকে সম্পূর্ণভাবে তৈরি করে দিচ্ছেন, মানে হুম প্রশ্নের প্যাটার্ন, তারপরে হচ্ছে নোট তৈরি করে দিচ্ছেন, তাহলে তো গাইডের প্রয়োজন হচ্ছে না। গাইডটা তুমি এই নিতে জন্য আর পারো কি যে ব্রিফের জন্য টেক্সট বা অন্যান্য টেক্সট জন্য বলে তুমি মনে নিতে হয় যে পারো। হুম আমি সবসময় গাইড। টেক্সটকে প্রেফার করি, টেক্সট পড়বা, স্যার ঠিক আছে? আমাদের না একটা স্যার ভুল ধারণা, এটা আমি জানি না আমি ঠিক হুম কিনা স্যার, আমরা স্যার যে এই যে সাহিত্যটা পড়ি স্যার, হুম আমরা কেন জানি স্যার শুধু পরীক্ষাটাই ভালো করে দিতে চাই, মানে এই যে জিনিসগুলোর থেকেও তো অনেক কিছু শেখার আছে, মানে এটাও তো আমার জীবনে কখনো না কোনো কাজে লাগতে পারে আর কি। মানে আমরা খালি পরীক্ষা কেন্দ্রিক, কিভাবে স্যার অ্যান্সার দিল কিনা, হ্যাঁ, ওগুলো তো দিব, ওগুলো তো পাবোই আমরা কোনো না কোনো সময়, হুম আমাদেরকে তো তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে যদি স্যার আপনি না পড়াইতেন, তাহলে আমাদেরকে কি এগুলো রেডি করতে হতো না? হুম হুম করতে হতোই, হুম পড়তে হইতো, কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা পড়ে ফিল নেওয়া, এখান থেকে জীবনে কাজে কিছু লাগবে কিছু, হুম। এই জিনিসটা কেন যেন আমরা একটু এনজয় কম করি স্যার, শুধুমাত্র পরীক্ষা পরীক্ষা না, পরীক্ষা ওইখানেই তো পরীক্ষা তো হবে। প্রণত চৌধুরী এখানেই তো বলেছেন যে শিক্ষকদের হাতেই তো সাহিত্য মারা যায়। হ্যাঁ, যখন শুধু জি সাহিত্য পরে যদি পরীক্ষার কথা আসে তাহলে আর সেটা সাহিত্য থাকে না তো। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাই এটা দেখতেছি হচ্ছে ব্যাপার। স্যার। আর তুমি যখন টেক্সট পড়বা তখন কি তোমার কোশ্চেন গুলো খুব কঠিন লাগবে বলো তো? না স্যার, আমার তো থিম জানা আছে, আর আমি যদি হ্যাঁ, বেসিক জানা থাকে আমার, ইনশাল্লাহ লিখে আসতে লিখে আসতে পারবো পারবা। আর কি। আর একটা জিনিস ভাবো, গাইড পড়ে বা এগুলো পড়ে গড় রেজাল্ট এমনিতে কলেজ ভিত্তিক কেমন আমাকে একটু বলো দেখি। সবাই স্যার শর্টকাট আমি একটা গাইড পড়ে আমি বসতেছে। হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার বলো আমি তুমি। দেখছি তো, আমার কলেজে স্যার মানে কেউই তো স্যার টেক্সট কে, মানে ওরা হচ্ছে যে অন যে অল গাইডের ইন কথা ওয়ান, বললো স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এগুলার এগুলার স্যার পুরা একদম ফ্যান হুম ফ্যান ফলোয়ার যেগুলো, মানে ওরা করে কি স্যার, পরীক্ষার আগে স্টাডি গাইড কিনবে,
কিনে একদম উড়াধুরা পড়াশোনা করে দেয়, এবং এমন পরে ওই সময় মানে ওগুলা একদম হাফেজের মতো মুখস্থ করে হুম করে পরীক্ষা হলে কি জাস্ট উগলাই দিয়ে চলে আসে যে হুম কি বুঝলাম, কি হইলো না হইলো, কি লিখে আসলাম মানে ওই যে আমরা পড়ছিলাম না স্যার, এই যে বারুকা হ্যান ত্যান, ওই যে আমরা ওগুলো হুম পড়লাম, মানে ওরা মানে ওই লেখার মধ্যে যে কে কায়রে কতবার ধর্ষণ করে দিতেছে আল্লাহ মাহফুজ আছেন, কি লিখতেছে না লিখতেছে কিছু ঠিক নাই। হ্যাঁ আমি বলছি খাতাটা একবার পড়ে দেখবি, তারপরে তুই বুঝবি কি লিখছিস, হ্যাঁ যা হ্যাঁ পড়ছি তাই লিখছি, এইরকম অবস্থা। হুম এইরকম চলতেছে স্যার। আর মানে ওই যে প্রথম থেকে যদি একটু বুঝতো যে হ্যাঁ এটা তো, এটার অনেক লাভ আছে। আর এই ইংরেজিটা পড়লে স্যার আমাদের তো এই যে এখনো ভয়টা কিন্তু আছেই স্যার, আমরা ইংরেজি নিয়ে পড়ি ভয় থাকবেই, কিন্তু এই, ভয় থাকবেই। হ্যাঁ ভয় তুমি হ্যাঁ সবসময়ের জন্য থাকবে, ওইটা কোনো ব্যাপার না। ভয়টা ব্যাপারটা থাকবে, হচ্ছে তুমি ভয়। পড়ছো, মনে করো কেউ টেক্সটটা পড়লো বা টেক্সটের সাথে সামারিটা পড়লো আর কেউ পড়লো না, এই দুইজনের মধ্যে কি পার্থক্য হবে না? আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে ওয়ার্ড অবশ্যই হবে ভোকাবুলারি। স্যার, অবশ্যই হবে। চিন্তাধারার মধ্যেও অনেক স্যার ডেভেলপমেন্ট আসে চিন্তাটা পড়লে। তাহলে এই জন্য বললাম তো যে তুমি যখন টেক্সট পড়তো সেগুলো পড়ছো তোমার যেটা হবে। আর এমনি রেজাল্টের কথা বললাম তো, যে তোমরা রেজাল্টের কথা ভাবো, সে সবাই ওই গাইডটাই পড়ছে, কিন্তু গড় রেজাল্ট দেখো কলেজ ভিত্তিক কিভাবে হচ্ছে, জি স্যার। একদম মানে কি বলবো গাদায় চলে যাচ্ছে সব অধিকাংশই। হ্যাঁ, এবং যারা একটু ধরে পড়তেছে তারাই ভালো করতেছে, বাকিগুলো দেখো প্রায় 90% স্টুডেন্ট অধিকাংশই খারাপ রেজাল্ট করে। কোন কলেজে আছে যে 90% স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে? এরকম কোনো কলেজ উদাহরণ আছে? না না স্যার, স্যার। আমাদের বেলা তো মাত্র 10 জন সব সাবজেক্টে পাশ করছিল, হ্যাঁ মানে হ্যাঁ 99 জন স্টুডেন্টের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই কিন্তু গাইড পড়েছে, সবাই গাইড পড়েছে না, অল ইন ওয়ান পড়েছে। পড়ার পর তারা পরীক্ষায় গেছে, উগলিয়ে দিয়েছে, স্যাররা হাসতে হাসতে নাম্বার দিয়েছে। তোমরা মনে করো কি অত সুন্দর লিখে দিয়ে আসছো, কিন্তু দেখো তো এই যে বললাম যে আমি এই জন্য বলি যে যারা নতুন জয়েন হচ্ছে এবং যারা শুরু থেকে আমার কাছে, এদের মধ্যে অবশ্যই একটা পার্থক্য তৈরি হয়েছে সবসময়। এবং অনেকে আমাকে বলতেছে যে স্যার আপনারা এই যে এবার থার্ড ইয়ারের পরীক্ষার পর আমরা স্যার আপনার কাছে ফোর্থ ইয়ারে পড়বো, আমার কাছে না আমি শুরু করবো না, কারণ ওখানে আমার কোনো বেসিক স্টুডেন্ট থাকবে না। কথা বুঝতে পারছো? কারণ ওই ওই জি পরীক্ষায় স্যার, আমি মানে পারবো না, ওদেরকে আমি তৈরি করতে ওই পারবো না। যেটা বলবেন মাথার উপরে যাবে, এটা আবার কি বললো, কারণ এটা তো স্যার ওই ফার্স্ট ইয়ারই তৈরি হওয়ার কথা। হ্যাঁ, ওদিক থেকে যেগুলো আমি যেটা, তৈরি করেছি, যেগুলো আমার একটা বুঝবে, হ্যাঁ তাদের একটা অবস্থা হ্যাঁ আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কাছে এই স্টুডেন্টগুলো পড়ছে, কিছুটা না কিছু শিখেছে এবং সাহিত্যকে তারা অন্তত অন্যভাবে তারা মূল্যায়ন করতে পারে। জি হ্যাঁ, স্যার। অন্যভাবে। হ্যাঁ, আর বাকি আমি তো দেখেছি, এটা আমি নিজেও করেছি যে তোমরা যখন পরীক্ষা দাও বা খাতার মধ্যেও যখন তোমরা দেখি যারা নতুন জয়েন করেছে আর যারা হচ্ছে আগে থেকে গেছে, তাদের মধ্যে একটা পার্থক্য কিন্তু আমি সবসময় দেখি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো যে এখানে ভালো রেজাল্টও হবে। এবার বললাম যে এবার মনে করো ফার্স্ট ইয়ারে 3.42 এর উপরে নাম্বার পেয়েছে, মানে 42 পেয়েছে, 2-3 জন আছে। আর 3.30 এর উপরে তো অনেকে নাম্বার পেয়েছে। হ্যাঁ, 3 পয়েন্টও বেশ কয়েকজন পেয়েছে, পরে আরো অনেকে বলেছিল পেয়েছে। তা দেখো একটু তাদেরকে মানে আমি ওই যে রাগ করি, গ্রুপ থেকে বের করে দিই, বা হচ্ছে একটু বকাঝকা করি, এগুলোর কারণে ভয়ে হলেও ছেলে মেয়ে লেখে। আমি তো মনে করি যে একটা প্রশ্নের উত্তর কেউ যদি দেখে লিখে আমাকে জমা দিল আর একজন দিল না, এর ভিতরে একটা পার্থক্য তৈরি হয়। কেউ জমা দিল লিখে আর কেউ দিল না, এর ভিতরে একটা পার্থক্য তৈরি হয়। স্যার, আমরা যারা হ্যাঁ সেকেন্ড ইয়ারে আপনার খোঁজ পাইছি, মানে হুম আমি তো ফার্স্ট ইয়ারে আপনার মানে বুঝি নাই বা পাই নাই, খুঁজে হুম তো ভাবে পাওয়া যায় না। তো ফার্স্ট ইয়ার থেকে যদি পড়তাম, মানে ফার্স্ট ইয়ার রেজাল্টটা তাহলে যা হয়েছে আলহামদুলিল্লাহ, একটাতে ইমপ্রুভ দিলাম, তারপর তো হুম ফার্স্ট ক্লাস আসলো, হুম মানে ওইটাতে মানে আপনার জন্যই আসছে। মানে রেজাল্ট যখন দেখলাম আপনার কথাই প্রথমে মনে পড়ছে। আর ফার্স্ট ইয়ার থেকে ওগুলো সাবজেক্টও তাহলে যদি শুরু থেকে আপনার কাছে পড়তাম, তাহলে আল্লাহ দিলে আরো ভালো রেজাল্ট হইতো। যাই হোক, যেটা হয়ে গেছে এখন হুম। দেখা যাক না এরপর কি এখানে হয়। আপনি আছেন। এখানেও তোমাদের ভিতরে অনেকে ভালো করতো ফার্স্ট ইয়ার, যদি আমি ফার্স্ট ইয়ারে এরকম নোট টোট গুলো করে দিতাম, তোমাদের ভিতরে অনেকেই ছিল যারা 3.30 এর উপরে নাম্বার পাইতো ফার্স্ট ইয়ারে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এই দিক হ্যাঁ থেকে কিন্তু স্যার আমরা একটু বঞ্চিতই হয়ে গেছি স্যার, কারণ হ্যাঁ, আমাদের তখন তো ফার্স্ট আমি ইয়ারে স্যার, হ্যাঁ তখন তো আমি হ্যাঁ ওইভাবে স্যার, আসলে করিনি। হ্যাঁ তখন আমরাই নোট করতাম, আপনি হ্যাঁ অথরাইজ করতেন। হুম হুম কিন্তু আমাদের কিন্তু ওই সময়টাতেও স্যার অনেক কিছু, এই যে ইন্ট্রোডাকশনটা লিখা স্যার, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমরা পারতাম না। হুম হুম ইন্ট্রোডাকশনটা একটা কেমনে দিতে হয়, হুম এটা তো আমরা নোট করার সময় শিখলাম না স্যার। হুম তারপরে হুম আপনি আবার যখন লিখে দিলেন, অ্যানালাইসিস করলাম যে না, তো এইভাবে করতে হবে। তো এই জিনিসগুলো ডেভেলপ হয়েছে স্যার কোথাও না স্যার কোথাও। আমাদের মধ্যে আরেকটা ভুল হয়েছে, যেটা সেটা হচ্ছে যে আমরা যে অ্যাডমিশনের পিছনে দৌড়াইছিলাম হ্যাঁ 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 মানে ফার্স্ট ইয়ারে থাকতে, এরকমই এই তো এবার জন্য মানে টেস্টে কিন্তু হয়। আমরা অনেক পিছিয়ে পড়ছি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, একটা জি জি জিনিস স্যার। খেয়াল করবা, ইংরেজিতে তুমি যদি এখান থেকেই যদি 3 পয়েন্ট প্লাস নাম্বার পাও, তোমার কি দাম নেই কোনো বলো তো? জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি 3 পয়েন্ট জি প্লাস স্যার, নাম্বার পাও, অবশ্যই। তোমার অবশ্যই দাম আছে, যেগুলো অন্য জায়গা থেকে ফার্স্ট ক্লাস পেয়েও দাম নেই অন্য বিশ্ববিদ্যালয় থেকে, অনেক সাবজেক্ট আছে।
তাহলে যখন তুমি ইংরেজি পেয়েছো তখন তোমার উচিত ছিল জিনিসটাকে একদম মানে কি আন্তরিকতার সাথে নিয়ে পড়াশোনা করা। আর বিষয়টা আসলে নির্ভর করছে আমাদের পরিবেশ, সবচেয়ে বড় জিনিস। পরিবেশ হচ্ছে একটা বড় জিনিস, এইখানেই আমরা ধরা খেয়ে যাচ্ছি। আর অধিকাংশই ইংরেজির যোগ্য না, ইংরেজিতে পড়ারই যোগ্য না, এরকম ছেলেমেয়ের পরিমাণটা বেশি। এটা একটা সমস্যা। জাতীয় বিশ্ববিদ্যালয় তো মানে কান চেপে ধরে নিয়ে এসে দেওয়ার মতো যে না পড়, কিন্তু সে তো ইংলিশে পড়ার যোগ্যতা রাখে না। এমনই আছে বললাম তো যে স্যার এই ক্ষেত্রে শুধু স্টুডেন্টদের তো সমস্যা আছেই স্যার, হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ কিছু শিক্ষকেরও স্যার একটু না দেখা যায় স্যার যে আন্তরিকতাটা স্যার আমার কেন আসবে? এই যে লোটাস সিটাস যে আমরা পড়লাম, এই জিনিসটা আমি কেন পড়বো? এই যে আমরা যে একটা মজা নিয়ে পড়লাম স্যার, হুম এই জিনিসটা যদি স্যার আমাদের ডিপার্টমেন্টে সব স্যার বলছি না স্যার, কিছু হুম কিছু আছে যে কেমন যেন স্যার একটা রোবোটিক মানে আসবে একটা যেমন নভেল গুলোর মধ্যে আসে হুদাই কোনো ক্যারেক্টার গুলা কি পড়াই, আমি কে 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 কার সাথে কি সম্পর্ক কিছুই বুঝি না জানি না, সময় হইলো চলে গেল আর কি, আর এইভাবে কোশ্চেন কি করলেও হয় বিরক্ত স্যার? হয় টিচাররা। বিরক্ত মানে সেই লেভেলের বিরক্ত, ইভেন মানে বিরক্ত মানে কি আপনার চোখের দুশ্মনও হয়ে যাবে, মানে ডিপার্টমেন্টে বিভিন্ন ঝামেলা করে দেবে, এই মুসিবতের মধ্যে আছে, এই জন্য কেউ কোশ্চেনই করে না। যা হয় হোক গা, হুম। জীবন চলছে। না আসলে চলুক। পড়াশোনাটা আমি এনজয় করে করতে ভালোবাসি আর কি, কারণ না স্যার তা তো অবশ্যই, এটা তো এনজয়েরই জিনিস স্যার, আমার মনে হয়, আমি জানি না সবার সাথে মিলবে না হয়তো, আমাকে অনেক রাগও করবে আবার, কিন্তু না আসলে স্যার দেখো এখানে লিঙ্গুইস্টিক্সটা যেটা পড়লাম ওটাও আমার কাছে টেকনিক্যাল মনে হয় না। লিঙ্গুইস্টিক্সও না। একটা প্র্যাকটিক্যাল ইউজ হ্যাঁ হয়েছে, স্যার। কিছু কিছু জায়গায় টেকনিক্যাল কথাবার্তা আছে কিন্তু ওটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো যাই হোক, এমনি ক্রিটিসিজমও আছে যেখানে তুমি পড়বা যখন খুব মজা পাবা। হ্যাঁ, ক্রিটিসিজমে যেগুলো আছে অনেকে দেখে ভয় পায়, কিন্তু আমি মনে মানে করছি যে প্রত্যেকটা কোনোটাই আমার পার্টের ডিবেটই মনে মধ্যেই হয়। স্যার কিছু না কিছু একটা স্যার নতুনত্ব আছে, মানে হ্যাঁ আমরা যে এই যে নতুন জিনিসটা মানে কেউ চাই না যে আজকে একটা নতুন জিনিস পড়তেছি, যেমন ইন্দ্রনীল যখন পড়লাম স্যার, বা আমরা যখন এই লাক্সিয়ান নতুন একটা, যেমন ভিক্টোরিয়ান পোয়েট্রি গুলো যে নতুন আমাদের কাছে, আমরা তো এর আগে রোমান্টিক পোয়েট্রি পড়ছি, হুম আমার কাছে স্যার রোমান্টিকের থেকে এই ভিক্টোরিয়ান বেশ ভালো লাগতেছে, মানে হুম পড়েও মজা লাগতেছে, যে এটা তো খুবই মানে মনে হচ্ছে কোথাও না কোথাও যে একটু একটু হলেও রিলেট হইতেছে। হ্যাঁ আবার আর এগুলো হ্যাঁ এরকম তো হতে পারে, মানে পড়তে গিয়ে একটা জগতে চলে যাচ্ছি বা এরকম, বা যখন আপনার ভিডিও ক্লাসটা আবার চালু করে যখন শুনতেছি, দেখা যাচ্ছে যে একটা প্রথমে বুঝি নাই, ও আচ্ছা এখানে এই বিষয়টা এরকম হয়েছিল, মানে এই জিনিসগুলো যখন স্যার ইন্টারাকশনটা হবে না পড়ার সাথে, তখন স্যার পড়াটা আসলে মজার লাগে। কিন্তু আমরা তো স্যার ওই ধৈর্যটা আসলে হয় না, অনেক সময় আবার অনেকের ব্যস্ততাও থাকে, হুম দেখা যায় হয় না, কিন্তু মজাই আসছে, কিন্তু আমরাই নিতে পারতেছি না, আমাদেরকে সবারই জায়গায় যে লোটস খাতে হবে স্যার, না ছোট তাহলে খাইতে মুসিবত হবে আছে। এটাই। হ্যাঁ